প্রিয় এসএসসি 27-এর শিক্ষার্থীরা, আমরা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ডিটেলস ক্লাস আপলোড করছি, রিভিশন ক্লাস। যে ক্লাসটা আমরা এমনভাবে নিচ্ছি যেখান থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন কমন আসবে। তো সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্লাস নেব। এটা তোমাদের সিলেবাসের 4র্থ অধ্যায় এবং আমরা এই ক্লাসটা এমনভাবে নিব যে এই ক্লাসটা তুমি যদি পুরোটা মনোযোগ দিয়ে করো, এই ক্লাসে যতগুলো প্রবলেম সলভ করাচ্ছি সেই প্রবলেমগুলো যদি তুমি বুঝে সলভ করো, তাহলে অবশ্যই তুমি ফাইনাল পরীক্ষাতে কিন্তু সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। এবং যে থিওরিগুলো বুঝাবো, থিওরিগুলো যদি ভালো করে বুঝো, তোমার এমসিকিউতেও প্রচুর হেল্প হবে এবং তুমি অনুধাবনমূলক প্রশ্নগুলোও বুঝে বুঝে উত্তর দিতে পারবা। তো আমি আশা করবো যে সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ধীরে ধীরে তোমরা দেখে শেষ করবা এবং অবশ্যই ক্লাস করার সময় লেকচার খাতায় তুলবা। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা একটু দেখে নেব আমাদের এই চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে। দেখো, প্রথমত কাজ ও অভিকর্ষ বল দ্বারা কাজ। তো কাজ বলতে আমরা বুঝতে পারছি W=F(s) cos θ, সেই কাজ। আর অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ বলতে মই দিয়ে ওঠা, মই দিয়ে নামা, এই টাইপের। ইদানিংকালে এই টপিক থেকে প্রচণ্ড প্রশ্ন আসছে, অনেক বেশি প্রশ্ন আসছে। সেটা হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ সংকোচনে কাজ, স্প্রিংয়ের সংকোচন প্রসারণে কৃতকাজ। এটা বরাবরই তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি ও শক্তির সংরক্ষণশীলতা। গতিশক্তি, বিভব শক্তির যে সমষ্টি একই থাকে, অর্থাৎ যান্ত্রিক শক্তি যে সংরক্ষণশীল থাকে সেইটা। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তির সম্পর্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই যে প্রশ্নগুলোতে বলে না যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, এই টাইপের প্রবলেমগুলো। আর লাস্টে হচ্ছে ক্ষমতা ও কর্মদক্ষতা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাম্পের সাহায্যে পানি তোলা, কূপের পানি তোলা, যেগুলো আর কি ইটা বা পি, এই টাইপের যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা এই টপিকগুলোই কিন্তু একটা একটা করে আলোচনা করব এবং সেই টপিক রিলেটেড সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলভ করব। তো অবশ্যই সৃজনশীল প্রশ্ন সলভ করতে গেলে থিওরি ভালোভাবে জানতে হয়। তো এই থিওরিগুলো আমরা বাদ দিচ্ছি না, থিওরিগুলো আমরা একবার করে রিভিশন করে দেবো। দেখো, এখানে বলছে প্রথমেই কাজ, কাজে এসে পড়বা কাজের সংজ্ঞা। দেখো বলছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগে, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর ওপর আমরা একটা বল প্রয়োগ করলাম F, সরণ ঘটলে, যদি বস্তুটার এদিকে সরণ ঘটে S, তাহলে এটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমি বল প্রয়োগ করলাম এইদিকে, বস্তুর সরণ হলো এইদিকে, বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে θ। তাহলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে, প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থাৎ কাজ সমান হচ্ছে, তোমরা জানো কাজের সূত্র হচ্ছে F(s) cos θ, F(s) cos θ। এই সূত্রটা ভালোভাবে বুঝবা, কোনটা কি জানতে হবে, তারপর এটাতে অঙ্ক করতে হবে। দেখো এখানে একটু বলে দেই, ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে কাজ। তোমাকে যখন বলবে কাজ নির্ণয় করো, তখন তোমাকে ডাব্লুটা নির্ণয় করতে হবে। তাহলে এফটা কি বলো তো? এফটা কি? এফটা কি বললে আমরা বলি এফ হচ্ছে প্রযুক্ত বল। কি বলি? বলি এফ হচ্ছে প্রযুক্ত বল, কিন্তু আসলে এফ প্রযুক্ত বল না। এফটা তাহলে কোন বল? দেখো, এফ প্রযুক্ত বল হইতেই পারে, কিন্তু সবসময় এটা প্রযুক্ত বল না। তোমার অঙ্কে যদি বলে প্রযুক্ত বল দ্বারা কাজ নির্ণয় করো, তাহলে ওখানে প্রযুক্ত বল। যদি বলে অভিকর্ষ বল দ্বারা কাজ নির্ণয় করো, তাহলে এফের জায়গায় বসবে অভিকর্ষ বল। যদি বলে ঘর্ষণ বল দ্বারা কাজ বের করো, তাহলে এফের জায়গায় বসবে ঘর্ষণ বল। যদি বলে টান বল দ্বারা কাজ বের করো, এফের জায়গায় বসবে টান বল। অর্থাৎ এফ হচ্ছে যে বল দ্বারা কাজ নির্ণয় করতে বলে সেই বল। যে বল দ্বারা কাজ নির্ণয় করতে বলবে সেই বল। এস কি? এস হচ্ছে সরণ। এস হচ্ছে সরণ, বস্তু কত দূর সামনের সোজা কত দূর যায় সেটা হচ্ছে সরণ। আর থিটা হলো যে বল দ্বারা তোমাকে কাজটা বের করতে বলবে সেই বল ও সরণের যে বল দ্বারা কাজ বের করতে বলবে সেই বল ও সরণের মধ্যবর্তী কোণ। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে চলো
কাজের অন্য ইয়েতে যাই, বলছে কাজের বিশেষ ক্ষেত্র। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এবং অনুধাবনমূলক দুইটার জন্যই। দেখো আমরা সবাই জানি যে কাজের সূত্র হচ্ছে W সমান FS cos থিটা। ওকে, এইটার বিশেষ তিনটা কেস আমরা আলোচনা করব। একটা হচ্ছে কেস 1, ধরো এরকম হলো একটা বস্তুর ওপরে আমি যেদিকে বল প্রয়োগ করছি F, যেদিকে আমি বলটা প্রয়োগ করছি F, সরণটা আমার সেদিকেই হচ্ছে FS। তাহলে F আর S এর মধ্যে কোণ হবে 0 ডিগ্রি। F আর S এর মধ্যে কোণ যখন 0 ডিগ্রি, বল এবং সরণ যদি একই দিকে হয় থিটা 0, আর থিটা 0 মানে কিন্তু cos 0, cos 0 ডিগ্রির মান হবে 1। সেক্ষেত্রে কাজের মান হবে W সমান FS, এবং এই কাজের মানটা কিন্তু সর্বোচ্চ। কারণ তোমরা জানো যে cos থিটার মান যখন, এই cos থিটার মান যখন 1 হয় তখন সেটা হচ্ছে cos থিটার সর্বোচ্চ মান, আর cos থিটার মান যখন সর্বোচ্চ হয় তখন কাজের মানটাও হয় সর্বোচ্চ। তাহলে এখান থেকে দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। একটা হচ্ছে বল আর সরণ যখন একই দিকে কাজ করে তখন কাজের মান হয় W সমান FS, আর এই কাজের মানটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে যদি প্রশ্ন আসে যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বোচ্চ হয়, উত্তর হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ বল ও সরণ যখন একই দিকে যায় তখন কাজের মান সর্বোচ্চ হয়। আবার ধরো কেস 2 হলো ধরো বল যদি এইদিকে হয় আর সরণ যদি এইদিকে হয়, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ ধরো 90 ডিগ্রি। বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটার জায়গায় বসবে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান হয় 0। আচ্ছা, এটা যদি 0 হয় তাহলে আমরা জানি W সমান FS cos থিটা, অর্থাৎ FS থিটার মান 90 আর cos 90 এর মান 0, কাজের মান 0। অর্থাৎ দেখো বল এবং সরণ যদি লম্বভাবে থাকে, বল এবং সরণ যদি লম্বভাবে থাকে কাজের মান হবে 0। তাহলে কাজের মান কখন 0 হয়? কাজের মান 0 হয় যখন বলও এক্সিস্ট করছে, সরণও এক্সিস্ট করছে, কিন্তু বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বল আর সরণ যখন লম্বভাবে থাকছে তখন কাজের মান হচ্ছে 0। তাহলে এটা একটা। আর একটা হলো কেস 3। দেখো ধরো এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করলে এদিকে, কিন্তু সরণ হলো এইদিকে। বল প্রয়োগ করলে এইদিকে, সরণ হলো এইদিকে, তাহলে কি হবে? থিটার মান এবার হবে 180, বিপরীত। থিটার মান 180 মানে কিন্তু cos 180-র মান হলো -1, এটা কিন্তু cos থিটার মিনিমাম মান। এক্ষেত্রে দেখো W সমান হবে FS cos থিটা, অর্থাৎ FS cos 180, cos 180-র মান -1, তাহলে এটা হবে W সমান -FS, সরি, এটা কিন্তু কাজের মিনিমাম মান। তাহলে প্রশ্ন আসবে কাজের মান কখন সর্বনিম্ন হয়? কাজের মান কখন সর্বনিম্ন হয়? যখন বল ও সরণ বিপরীত দিকে থাকে, অর্থাৎ যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, তখন কাজের মান হয় সবচেয়ে কম। এবং কাজের সবচেয়ে কম মান কত? কাজের সবচেয়ে কম মান হচ্ছে W সমান -FS। তাহলে যদি একবারে সারমর্মটা বলি, থিটার মান 0 হলে কাজের মান সর্বোচ্চ, ম্যাক্সিমাম। থিটার মান 90 ডিগ্রি হলে কাজের মান 0, আর থিটার মান 180 ডিগ্রি হলে কাজের মান মিনিমাম। অর্থাৎ বল ও সরণ একই দিকে হলে কাজের মান সর্বোচ্চ, বল ও সরণ লম্বভাবে থাকলে কাজের মান 0, বল ও সরণ বিপরীতমুখী হয়ে থাকলে কাজের মান হবে মিনিমাম। বুঝতে পারছো? এই তিনটা ইনফরমেশন জানবা, এবং এই যে আমি যেভাবে বের করে দেখালাম এভাবে বের করে দেখাতে পারলে অনুধাবনমূলক প্রশ্নে আসলেও তুমি উত্তর করতে পারবা। এবার দেখো বলছে কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদটা কি? দেখো কাজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ মানে আসলে কি? ডাব্লুর মান পজিটিভ, আর ঋণাত্মক কাজ মানে আসলে কি? ডাব্লুর মান নেগেটিভ। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যে কাজের মান পজিটিভ মানেই ধনাত্মক কাজ, কাজের মান নেগেটিভ মানে ঋণাত্মক কাজ। তো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এটা বলের দ্বারা কাজ,
বলের দ্বারা কাজ হচ্ছে, অর্থাৎ বল সরণ ঘটাতে সাহায্য করছে, বলের সাহায্যে সরণ হচ্ছে, সেই ক্ষেত্রে বলের দ্বারা কাজ। আর এটা হলো বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ মানে কি? মানে বল যেদিকে সরণ তার বিপরীতে হচ্ছে, বল সরণ ঘটাতে সাহায্য করছে না, বল পেছন থেকে টেনে ধরছে, সরণকে বাধাগ্রস্ত করছে, বলের কারণে সরণ হতে পারছে না ঠিকমতো, বল সরণের বিরুদ্ধে কাজ করছে, তোমাকে যেতে হচ্ছে বলের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে হবে নেগেটিভ কাজ। এখন কাজের মান পজিটিভ কখন হবে? আমরা জানি কাজের সূত্র হচ্ছে এফএস কস থিটা, বুঝছো? এই থিটার মানের উপর ডাব্লুটা ডিপেন্ড করবে এই থিটার উপর, ডাব্লু পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? থিটার উপর। তাহলে এই থিটার মান, এই দুটো জিনিস মনে রাখবা, থিটার মান যদি 0 ডিগ্রির চাইতে বড় বা সমান হয়, 0-র চেয়ে বড় অথবা সমান, তার মানে 0 থেকে শুরু, আর যদি 90 ডিগ্রির চাইতে কম হয়, ওকে, এই ক্ষেত্রে আবার এটাকে উল্টায় যদি আমি লিখি তাহলে এইভাবে লিখবো 90 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 ডিগ্রি, এটা অথবা এটা, এই দুই শর্তেই কাজের মান হবে পজিটিভ। অর্থাৎ সহজ বাংলায় বললে 0 থেকে শুরু করে 90-এর আগ পর্যন্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ যেটা থিটা, এইটার মান যদি 0 থেকে শুরু করে 90-এর আগ পর্যন্ত থাকে তাহলে কাজের মান পজিটিভ। আর থিটার মান যদি 90 ডিগ্রির চাইতে বেশি হয়ে যায় আর ওইদিকে যদি 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে তাহলেই কাজের মান হবে নেগেটিভ। এটাকে উল্টায় লিখে এটাও লেখা যেতে পারে 180 ডিগ্রি থিটা, এই দুটার যে কোনো একটা হলেই ডাব্লু হবে নেগেটিভ। তার মানে কি 0 থেকে 90-এর আগ পর্যন্ত কাজের মান পজিটিভ, 90-এর পর থেকে 180 পর্যন্ত কাজের মান নেগেটিভ, আর 90-এর জন্য কাজের মান 0। কথা বোঝা গেছে? তাইলে বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কাজের মান হবে পজিটিভ, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূল কোণ হয় তাহলে কাজের মান হবে নেগেটিভ, আর বল ও সরণ যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কাজের মান হবে 0। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা যে একটা চিত্র আঁকি, দেখো এফ এস, এই যে এই চিত্রটা থেকে কি হবে বলতো? কাজের মান হবে নেগেটিভ, কারণ এখানে থিটার মান 90-এর চেয়ে বেশি। আবার ধরো এখানে কাজের মান হবে পজিটিভ, কারণ এটা থিটাটা সূক্ষ্মকোণ, 90-এর চেয়ে কম। কথা কি বোঝা গেছে? তাহলে ধরো হাত থেকে একটা বস্তু পড়ে গেল, একটা বস্তু হাত থেকে পড়ে গেল, এই কাজের মানটা কি, ধনাত্মক না ঋণাত্মক? হাত থেকে যখন একটা বস্তু পড়ে যায় তখন অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়া করে নিচের দিকে এবং বস্তুর সরণও ঘটে নিচের দিকে, তখন এই কাজের মানটা হয় পজিটিভ, কারণ দেখো 0 ডিগ্রি, পজিটিভ এবং ম্যাক্সিমাম। আবার যখন আমরা একটা বস্তুকে ওপরের দিকে তুলি, একটা বস্তুকে যখন ওপরে তোলা হয় তখন কিন্তু একটা বল ওপরে প্রযুক্ত করা হয় আর একটা বল অভিকর্ষ বল নিচে ক্রিয়া করে, ঠিক কিনা? একটা বস্তুকে ধরো তুমি টেনে ওপরে তুলছো আর অভিকর্ষ বল ক্রিয়া করছে নিচে, তাহলে কি দাঁড়াচ্ছে? বস্তুর সরণ হচ্ছে ওপরের দিকে। তাহলে এইখানে কাজের মান ধনাত্মক না ঋণাত্মক? দেখো আমি যদি প্রযুক্ত বল দ্বারা বলি তাহলে ধনাত্মক, কারণ প্রযুক্ত বল যেদিকে সরণটাও সেদিকে। আর আমি যদি অভিকর্ষ বল দ্বারা বলি তাহলে নেগেটিভ, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কিন্তু সরণটা হচ্ছে উপরের দিকে। তার মানে প্রযুক্ত বল দ্বারা কাজ বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি যে বল এবং সরণ একই দিকে, আর অভিকর্ষ বল দ্বারা কাজ বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি বল যেদিকে সরণ তার বিপরীতে, তাই অভিকর্ষ বল দ্বারা কাজ হবে নেগেটিভ আর প্রযুক্ত বল দ্বারা কাজ এখানে হবে পজিটিভ। বোঝা গেছে? তাহলে তুমি যদি গাছে ওঠো তাহলে তোমার দ্বারা কাজ হবে পজিটিভ আর অভিকর্ষ বল দ্বারা কাজ হবে নেগেটিভ। তুমি যদি সিঁড়ি দিয়ে ওঠো তোমার দ্বারা কাজ হবে পজিটিভ কিন্তু অভিকর্ষ বল দ্বারা কাজ হবে নেগেটিভ। বুঝতে পারছো? শূন্য কাজ, শূন্য কাজটা কি দেখো, শূন্য কাজের একটু আলোচনা হয়েছে এখানে, জাস্ট দেখো এফএস কস থিটা। একটু চিন্তা করো কোন কোন ক্ষেত্রে কাজ শূন্য হতে পারে। প্রথম শর্ত, যদি আমি কোনো বল প্রয়োগ না করি, ধরো বল প্রয়োগ করলাম না তাও সরণ টরণ হয়ে গেছে, কোনো লাভ নাই। বল শূন্য মানে কাজ শূন্য। আচ্ছা ধরো আমি যদি বল প্রয়োগ করলাম কিন্তু সরণ হলো না,
বল তুমি প্রয়োগ করছো ঠিক আছে, কিন্তু সরণ হয়নি, তাহলেও কিন্তু কাজের মান শূন্য। তুমি যদি একটা দেয়ালকে সারাদিন ধাক্কাতে থাকো তাহলে কোনো কাজ হবে না, কারণ তুমি বল প্রয়োগ করছো ঠিক আছে, কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে না। আরেকটা হচ্ছে বলও জিরো না, বল প্রয়োগ করা হয়েছে, বল জিরো না, সরণও জিরো হয়নি, সরণও হয়েছে, কিন্তু তারপরেও এই বল আর সরণের মধ্যবর্তী কোণ হয়েছে 90 ডিগ্রি, তাইলে কিন্তু কাজের মান হবে শূন্য। তাহলে শূন্য কাজ হওয়ার শর্ত তিনটা, একটা হচ্ছে বল শূন্য হলে, একটা হচ্ছে সরণ শূন্য হলে, আর একটা হচ্ছে বল ও সরণের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজের মান শূন্য হয়। তাহলে কয়টা শর্ত? তিনটা শর্ত। তা আশা করি শূন্য কাজ বুঝতে পারছো। যে একটা এক্সাম্পল যদি দেই, দেখো ধরো তুমি এই বস্তুটাকে এই দিকে নিয়ে যাচ্ছ, অর্থাৎ সরণ হচ্ছে এইদিকে। ধরো তুমি একটা বাক্সকে এভাবে ধরে নিয়ে এদিকে নিয়ে যাচ্ছ, বাক্সকে তুমি এদিকে নিয়ে যাচ্ছ, তাহলে সরণ হচ্ছে সামনের দিকে, কিন্তু এর ওজন কোন দিক? অভিকর্ষ বল কোন দিক? নিচের দিক। অভিকর্ষ বল, দেখো এই অভিকর্ষ বলের সাথে সরণের কোণ কিন্তু 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে কত? শূন্য। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে এইভাবে, তো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি যে কাজের মান শূন্য, কিন্তু কেন শূন্য জিজ্ঞেস করলে অনেকে বলে যে সরণ শূন্য তাই শূন্য। আসলে না, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন একটা কেন্দ্রমুখী বল থাকে, কেন্দ্রের দিকে একটা বল থাকে, বুঝছো? এটাকে বলে কেন্দ্রমুখী বল। যে বল না থাকলে, যে বলের যোগান না থাকলে বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তাহলে কেন্দ্রের দিকে একটা বল থাকে, আর সরণ থাকে স্পর্শক বরাবর। সরণটা হয় স্পর্শক বরাবর সবসময়, যেখানেই থাকুক, এখানে থাকলে এইদিকে, এখানে থাকলে এইদিকে, সবসময় স্পর্শক বরাবর থাকে। তো কেন্দ্রমুখী বলের সাথে সরণের কোণ সবসময় 90 ডিগ্রি হয়। কেন্দ্রমুখী বলের সাথে সরণের কোণ সবসময় 90 ডিগ্রি হয়, এই জন্য কাজের মান হয় শূন্য। তাহলে আমরা যদি বলি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, কোনো কাজ হচ্ছে কি? আমরা বলবো না, কোনো কাজ হচ্ছে না, কারণ সূর্য পৃথিবীকে আকর্ষণ করবে এইদিকে, আর সরণ হবে স্পর্শক বরাবর, কোণ হবে 90 ডিগ্রি, কাজের মান হবে না। বৃত্তাকার পথে যখন কিছু ঘুরে সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা কোনো কাজ হয় না। এই হচ্ছে শূন্য কাজের বিষয়। তো ধরো একটা টেবিলের এখান থেকে আমি যদি একটা বস্তুকে এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু কাজ হবে। তুমি ধরো এইদিকে বলটা প্রয়োগ করবে না, তুমি যে বল প্রয়োগ করে বস্তুটাকে টেবিলের এখান থেকে এখানে নিয়ে যাবা, তোমার এই বল দ্বারা কিন্তু কাজ হবে। কিন্তু তুমি বলটাকে নিয়ে গেছো, বস্তুটাকে নিয়ে গেছো এই টেবিলের মধ্যে এইদিকে, আর বস্তুর অভিকর্ষ বলটা এইদিকে, তাহলে অভিকর্ষ বলের সাথে সরণ কিন্তু 90 ডিগ্রি, তাহলে কোনো কাজ কিন্তু হচ্ছে না। অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ কিন্তু হবে না। আশা করি শূন্য কাজের বিষয়গুলো বুঝতে পারছো। শূন্য কাজ শূন্য হবে তিনটা কারণে: বল প্রয়োগ করলাম না, কাজ শূন্য; সরণ হলো না, কাজ শূন্য; বলও প্রয়োগ করলাম, সরণও হলো, কিন্তু বল ও সরণ পারপেন্ডিকুলার, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। শূন্য কাজ কি আমরা বুঝলাম। এবার আমরা দেখো পরের পেজে যাই, একটা অঙ্ক করি আমরা কাজের। বলছে যে একটি বস্তুর ভর 10 কেজি। ধরো এটা একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। বস্তুটা ধরো ভূমির উপর আছে, ওকে। তো বলছে আনুভূমিকের সাথে মানে ভূমির সাথে, আনুভূমিকের সাথে মানে ভূমির সমান্তরালে 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বলে টানা হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার আনুভূমিক দিক, এটার সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে এফ বলে, 200 নিউটন বলে, আর সরণ হচ্ছে এস 4 মিটার, আর এই কোণের মান হচ্ছে থিটা 60 ডিগ্রি, ওকে। সরণ হচ্ছে এদিকে 4 মিটার। রাস্তার ঘর্ষণ বল 10 নিউটন। দেখো রাস্তার ঘর্ষণ বল 10 নিউটন, তার মানে ঘর্ষণ বল, যেহেতু বস্তুটা এদিক যাচ্ছে, এইদিকে ঘর্ষণ বলটা কাজ করবে 10 নিউটন, ঠিক আছে। তাহলে ভূমির উপর একটা বস্তু আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, বস্তু যাচ্ছে এইদিকে 4 মিটার গেল, আর ঘর্ষণ বলটা এইদিকে 10 নিউটন। তো প্রথমে বলছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ।
প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হচ্ছে যদি হয় W1, দেখো প্রযুক্ত বল কিন্তু এইটা, তাহলে প্রযুক্ত বল দ্বারা কাজ হবে Fs cos থিটা। F এর মান 200, S এর মান 4 আর থিটার মান 60 ডিগ্রি, তাহলে এটা হবে 800 ইন্টু হাফ, 400 জুল। এটা প্রযুক্ত বল দ্বারা কাজ হলো 400 জুল। এবার বলছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। দেখো ঘর্ষণ বল কোন দিকে, এই যে এটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা তো সরণ, তাহলে ঘর্ষণ বলের সাথে সরণের কোণ কিন্তু দেখো ঘর্ষণ বল আর সরণ কিন্তু পরস্পর বিপরীত, এই কোণের মান কিন্তু 180। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যেটা, যদি আমি বলি এটা W2, তাহলে ঘর্ষণ বল F কে সরণ S cos থিটা। দেখো ঘর্ষণ বলের মান কিন্তু 10 নিউটন, তাহলে এখানে বসাও 10, S এর মান 4 মিটার, সরণ 4। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু দেখো ঘর্ষণ বল আর সরণ বিপরীত, কোণের মান 180 হবে বিপরীত, তাহলে cos 180, এটা হবে -40 জুল। আর এখানে বলছে নিট কাজ কত। নিট কাজ, নিট কাজ মানে হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কাজ আর ঘর্ষণ বল দ্বারা কাজের সমষ্টি, মানে নিট কাজ মানে মোট কাজ, সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি। কাজ তো স্কেলার আছে, সিম্পল যোগ করে দিলেই হবে। W1 হবে 400, এটা হবে -40, তাহলে নিট কাজ হচ্ছে 360 জুল। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। দেখো এর পরে কি আছে, পরে আরেকটা অঙ্কের কথা বলছি। দেখো বেসিক অঙ্ক, এটা 20 কেজি ভরের একটা বাক্স, ধরো এটা 20 কেজি ভরের বাক্স। এই বাক্সটাকে ধরো এটা 20 কেজি ভরের একটা বাক্স, বাক্সটাকে টেনে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সোজা ওপরের দিকে ওঠানো হচ্ছে। দেখো এই বাক্সটাকে তুমি টানছো ওপরে, F হচ্ছে ওপরে, F বলে তুমি এভাবে টানছো ওপরে F, আর এই বাক্সটার একটা ওজন আছে কিন্তু ওজনটা নিচের দিকে, W সমান mg। এখন এই বাক্সটা উঠছে কোন দিকে, তুমি টানছো উপরে, ওজন নিচের দিকে, তাহলে বাক্সটা যাচ্ছে কোন দিক, বাক্সটার ত্বরণ কিন্তু ওপরের দিক, বাক্সটার ত্বরণ ওপরের দিকে, এবং ওপরের দিক কতটুক 4 মিটার, ওপরের দিকে বাক্সটা 4 মিটার, অর্থাৎ বাক্সের সরণ হয়েছে 4 মিটার উপরের দিকে, সরণটা হয়েছে উপরের দিকে। তারপরে টান বল দ্বারা কাজ কত। টান বল, টান বল কোনটা দেখো F, তাহলে চিন্তা করো টান বলটা উপরে, সরণটাও উপরে, তাহলে কৃতকাজের সূত্র হবে Fs। কিন্তু টান বলের মান কিন্তু অঙ্কে দেওয়া নাই, তাহলে আমাকে আগে টান বলটা বের করতে হবে। টান বলটা কিভাবে বের করবো, দেখো আমরা এখান থেকে F নিটের সমীকরণ লিখবো। F নিট মানে বস্তুর উপর নিট বল। তো বস্তুর উপর নিট বল কত হবে বলো তো, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল F, নিম্নমুখী বল mg, তাহলে বস্তু যাচ্ছে ওপরে, তাহলে বড় কোনটা, নিশ্চয়ই F বড়, তাহলে নিট বল হবে উপরের দিকে F, নিচের দিকে mg। তা দেখো F নিট হবে ma, F মাইনাস mg, তো F সমান হবে ma প্লাস mg। তাহলে m যদি কমন নেই, এটা 20 কেজি, a হচ্ছে 2, g হলো 9.8। এটা যদি আমরা হিসাব করি, দেখো 9.8 যোগ 2 ইন্টু 20, 236 নিউটন হচ্ছে টান বল। এবার এই 236 নিউটন দ্বারা কাজ, তাহলে এই যে আমরা 1 নম্বরে যদি বসাই দেই টান বল দ্বারা কাজ, W সমান Fs, F এর মান 236, S এর মান 4 মিটার, 944 জুল কাজ হবে টান বল দ্বারা। বোঝা গেছে? এই অঙ্কটাতে তোমাকে যদি টান বল দ্বারা কাজ বের না করে যদি বলতো যে অভিকর্ষ বল দ্বারা কাজ কত, অভিকর্ষ বল দ্বারা কাজ কত যদি বলতো, তাহলে তুমি চিন্তা করো তো এই বাক্সটার অভিকর্ষ বল অর্থাৎ ওজন কোন দিক, নিচের দিক, আর সরণ কোন দিক, সরণ হচ্ছে উপরের দিক, তাহলে কৃতকাজ কি হতো,
আর কোনো বল আমার দেখার দরকার নেই, আমাকে বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ। তাহলে ডাব্লিউ সমান আমরা জানি এফ এস কস থিটা, এফের জায়গায় বসতো এমজি অভিকর্ষ বল, সরণের জায়গায় এস, কজ হতো 180। কেন বলো তো? দেখো অভিকর্ষ বল নিচের দিকে, সরণ হচ্ছে উপরের দিকে, এই কোণের মানে 180, এটা হতো মাইনাস এমজি এস, তাহলে মাইনাস 20 ইন্টু 9.8 ইন্টু 4, 20 ইন্টু 9.8 ইন্টু 4, মাইনাস 784 জুল কাজ হবে। কথা বোঝা গেছে? এই অঙ্কে তোমাকে যদি বলতো নিট কাজ কত, নিট, তাহলে নিট কাজ হতো এটা, দেখো এফ নিট ইন্টু এস, নিট বল ইন্টু সরণ, এফ নিট ওপরের দিকে, সরণও ওপরের দিকে, তাহলে এফ নিট মানে এম এ, এটা তো এম এস, তাহলে এম এর মান 20, এর মান 2, এস এর মান 4, তাহলে এটা হতো 40 160 জুল। নিট বল দ্বারা কাজ হতো 160 জুল। তাহলে প্রযুক্ত বল দ্বারা কাজ হচ্ছে, টান বল দ্বারা কাজ 944 জুল, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মাইনাস 748 জুল, আর নিট কাজ হচ্ছে 160 জুল। আচ্ছা এটা 748, 784 হবে, এটা আমি একটু ভুল লিখছিলাম, 784। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এক অঙ্কের মধ্যে 3 অঙ্ক ছিল, তাই না? একটা বস্তুকে টেনে তুলছি, তাহলে টান বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ, আবার নিট কাজ। তো দেখো পরের অঙ্ক দেখি কি আছে পরে। আচ্ছা এটা বলছে যে 60 কেজি ভরের একটা জনক ব্যক্তি, মানে ব্যক্তির ভর 60 কেজি, 20 মিনিটে টাইম হচ্ছে 20 মিনিট, 180 মিটার উচ্চ একটি চূড়ায় আরোহণ করেন। 180 মিটার চূড়ায় আরোহণ করেন, কৃত কাজ কত? এইখানে একটা কনফিউশন আছে, এই জন্য অঙ্কটা আমি এখানে আনছি। কৃত কাজ নির্ণয় করো বলছে। দেখো এক ব্যক্তি পাহাড়ে উঠছে, কৃত কাজ কত? এখন একটা ব্যক্তি যখন পাহাড়ে ওঠে তখন কিন্তু ওই ব্যক্তি যে বলটা প্রয়োগ করে, ব্যক্তির প্রযুক্ত বলটা কিন্তু উপরের দিকে হয়, প্রযুক্ত বল কিন্তু থাকে উপরের দিকে, আর ওই ব্যক্তির ওজন কিন্তু ক্রিয়া করে নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষ বল। এটা হলো অভিকর্ষ বল। এখন দেখো এখানে এই অঙ্কটা একদম ঝাপসা অঙ্ক, কিন্তু এখানে কিন্তু বলেনি ওই ব্যক্তি কিভাবে উঠছে, ধীরে ধীরে উঠছে, সমবেগে উঠছে, না ত্বরণে উঠছে। তো ত্বরণে উঠছে এটা যেহেতু বলেনি, বললে ত্বরণ দেওয়া থাকতো, তাহলে ত্বরণ আমরা ধরতে পারছি না। আর ত্বরণ যখন দেওয়া থাকবে না তখন আমি ধরে নেব যে সে সমবেগে বা ধীরে ধীরে উঠবে। আর সমবেগে বা ধীরে ধীরে যদি ওঠে, এটা মনে রাখবা, সমবেগে বা ধীরে ধীরে উঠলে এই এফ সমান কিন্তু এমজি হয়, অর্থাৎ প্রযুক্ত বল আর অভিকর্ষ বল সমান। নিচের দিকে আমার ওজন অভিকর্ষ বল নিচে ক্রিয়া করছে এমজি, আমি এমজির সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করে উপরে উঠে যাচ্ছি। এখন যদি আমরা বলি যে প্রযুক্ত বল দ্বারা কাজ, প্রযুক্ত বল দ্বারা কাজ যদি হয় তাহলে ডাব্লিউ সমান প্রযুক্ত বল এফ, ধরো তুমি উপরে উঠছো সরণ এইচ, তোমার প্রযুক্ত বল এফ ওপরে, তোমার সরণ এইচ ওপরে, এফ এইচ, আর এফ এর মান হয় এমজির সমান, তাহলে এমজি এইচ। তাহলে 60 কেজি ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 180, ষাট ইন্টু 9.8 ইন্টু 180, এত জুল। কিন্তু এইটাই যদি আমি অভিকর্ষ বল দ্বারা করি, অভিকর্ষ বল দ্বারা যদি আমি করি, দেখো অভিকর্ষ বল কোন দিক? নিচের দিক। সরণ কোন দিক? ওপরের দিক। তাহলে অভিকর্ষ বল নিচে আর সরণ ওপরে, তাহলে অভিকর্ষ বল আর সরণ কিন্তু পরস্পর বিপরীত হয়ে গেল। তার মানে এবার কিন্তু এটা এমজিএইচই হবে, বুঝছো? এমজিএইচই হবে, কিন্তু সামনে মাইনাস হবে, কারণ এটা ছিল বল আর সরণ একই দিকে, তাই থিটার মান 0, কজ 0 মান 1, আর এখানে বল আর সরণ হচ্ছে বিপরীতমুখী, তাই কজ 180 মান -1। এই মাইনাস এমজিএইচ হলে উত্তরটা একই আসবে, কিন্তু মাইনাস আসবে, মাইনাস এত জুল আসবে।
আর এই ক্ষেত্রে যখন তুমি সমবেগে বা ধীরে ধীরে উঠবা তখন কিন্তু তোমার নিট বলটা 0, এই জন্যে নিট কাজ যেটা সেটাও কিন্তু 0 হবে। কথা ক্লিয়ার? তাইলে একটা সিম্পল অঙ্কের মধ্যে কিন্তু অনেক ভেজাল থাকতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখতে হয়। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে বলছে 150 কেজি ভরের এক ব্যক্তি, 150 কেজি ভরের এক ব্যক্তি, বাবা এত ভারী ব্যক্তি, 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে, 50 কেজি ভরের বোঝা নিয়ে, তাহলে মোট ভর হয়ে গেল 150 প্লাস 50, 200 কেজি। এই 150 কেজি ভরের ব্যক্তি 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো মানে কি? সিঁড়ি বেয়ে নিচে নামলো মানে হলো, দেখো এটা যদি হয় ভূমি, এটা যদি হয় দেয়াল, এইটা হলো সিঁড়ি। তাই সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 4 মিটার দীর্ঘ সিঁড়ি। সিঁড়িটা এখান থেকে নেমে তুমি এখানে আসছো মানে এটা সিঁড়ি, সিঁড়ির দৈর্ঘ্য 4 মিটার, তুমি বেয়ে নিচে নামলা। যদি সিঁড়িটি ভূমির সাথে, যদি সিঁড়িটা ভূমির সাথে, এই ভূমির সাথে যদি 60 ডিগ্রি কোণে থাকে, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে সে কত কাজ করলো, সে কত কাজ করলো। তাইলে এই অঙ্কের বেসিকটা একটু বলে নিই। সে নিচে নেমে আসছে, ধীরে ধীরে নিচে নেমে আসছে। যখন ত্বরণ উল্লেখ করা থাকবে না, একজন ব্যক্তি যখন সিঁড়ি দিয়ে বা মই দিয়ে যখন উঠবে বা নামবে, তখন সে তো এই সিঁড়ি বেয়ে নামবে, সে যে দিক দিয়েই নামুক আর যে দিক দিয়ে উঠুক না কেন, তার কৃতকাজের মান হবে mgh। যেহেতু সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে, সে ধীরে ধীরে যেহেতু সিঁড়ি দিয়ে নামছে, সে এই দিক দিয়ে নামবে, কিন্তু তার সরণ হবে এইটা h, এবং কৃতকাজ হবে mgh। মনে থাকবে এটা। h এর মান দেওয়া না থাকলে h এর মান বের করে নিতে হবে। তুমি যে পথেই নামো না কেন, কাজের মান mgh। তাহলে এখানে h এর মান দেওয়া নাই, তাহলে এখান থেকে আমরা এইচটা বের করব। দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ সমান কি হবে? এস সাইন থিটা। এখানে এটা বসাই দিবা, mg এইচ এর জায়গায় বসবে এস সাইন থিটা। তাহলে এম এর মান হবে 200, জি এর মান 9.8, এস এর মান হবে 4 মিটার, ইন্টু সাইন হবে 60 ডিগ্রি। এটা যদি হিসাব করো, 200 ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু সাইন 60 ডিগ্রি, 6789.63 জুল। এটা হচ্ছে মই দিয়ে ওঠানামায় কৃতকাজ হবে। তুমি যেভাবেই ওঠো না কেন, তুমি এইভাবে ওঠো, এইভাবে ওঠো, এইভাবে ওঠো, সোজা ওঠো, তুমি এরকম স্পাইরাল সিঁড়িতে ঘিরে ওঠো, তোমার কৃতকাজ একটাই, সেটা হচ্ছে mgh। এবার এইচ যদি দেওয়া না থাকে, এইচ বের করতে হবে। আমি যেমন এখানে এইচ দেওয়া নেই, আমার এটা এস দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া নেই, এইচ দেওয়া নেই, তো আমি সাইন থিটা থেকে বের করে নিলাম। এই যে সাইন থিটা থেকে লম্ব বাই অতিভুজ থেকে বের করে নিলাম। ঠিক আছে, সোজা অঙ্ক কিন্তু সৃজনশীলে কিন্তু আসতেই পারে। এবার আমরা স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণজনিত কৃতকাজ রিলেটেড অঙ্ক করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। বিগত কয়েকটা বছরে বিভিন্ন বোর্ডে এই টপিক থেকে অনেক সৃজনশীল প্রশ্ন আসছে। তোমরা যদি বিগত সালের প্রশ্ন ঘাটো তাহলে দেখতে পাবো। তো এখানে বলছে যে স্প্রিংয়ের সংকোচন প্রসারণের কৃতকাজ। তো স্বাভাবিকভাবে একটু সূত্রগুলো মনে করে দেই আগে। ধরো এটা একটা স্প্রিং। তো ধরো আমি যখন এই স্প্রিংয়ে একটা বল প্রয়োগ করব, তখন স্প্রিংয়ের ভিতরে একটা প্রত্যয়নী বল তৈরি হবে। আমি যখন স্প্রিংকে ধরে টানবো লম্বা করার জন্য, তো স্প্রিংয়ের ভিতরে একটা প্রত্যয়নী বল তৈরি হবে, এবং এই প্রত্যয়নী বলের যে ম্যাক্সিমাম মান, সেটা এই প্রযুক্ত বলের সমান হয়, মান সমান হয়। এজন্য অনেক সময় দেখবা প্রযুক্ত বলটাকেই প্রত্যয়নী বল হিসেবে ব্যবহার করা হয়। যদিও অঙ্কে বলে যে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, ওইটাকেই প্রত্যয়নী বল হিসেবে বসায় দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যয়নী বলের সর্বোচ্চ মানটা
প্রযুক্ত বলের সমান হতে পারে হয়। তো এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি এফ সমান কে এক্স, কে সমান এফ বাই এক্স। এই কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা রিভিশন ক্লাস তাই আমি সূত্রগুলো একটু মনে করাই দিচ্ছি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনায় যাব না। স্প্রিং কনস্ট্যান্ট, এফ হচ্ছে এখানে ফোর্স, সেটা তোমাদের অঙ্কে প্রযুক্ত বল হিসেবেও বলা থাকতে পারে, এটা মূলত প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স বা বিকৃতি প্রতিরোধকারী বল। আর এক্স হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন। এই টপিকটা মূলত তোমাদের অত ডিটেলসে নাই, এই টপিকের ভিতর আরও অনেক কিছু আছে যেটাই তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে পাবা। তো এইখানে এই সূত্রটা তোমাদের জানতে হবে, কে সমান এফ বাই এক্স বা উল্টাটা এফ সমান কে এক্স এটা। আর এই যে এক্স পরিমাণ প্রসারণ, এক্স প্রসারণ বা এক্স সংকোচনে কৃতকাজ কত হয় যদি বলি, কৃতকাজের সূত্রটা হচ্ছে ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। ওকে, কৃতকাজের সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বুঝতেই পারছো কেটা স্প্রিং কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে প্রসারণ বা সংকোচন। এছাড়াও আরও দু একটা সূত্র আছে কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের এইটাই আছে বইতে, ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, এটা দিয়েই প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। এখন এই যে কৃতকাজ, এই কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার যে কৃতকাজটা, এইটাই আবার স্প্রিংয়ের ভিতরে শক্তি হিসেবে জমা হয়, শক্তি হিসেবে জমা হয়। তার মানে হাফ কে এক্স স্কোয়ারটা আসলে বিভব শক্তি হিসাবে ইপি হিসাবে বস্তুর ভিতরে জমা হয়। তার মানে হাফ কে এক্স স্কোয়ার কনভার্ট হলে এটা এমজিএইচ হয়ে যেতে পারে, আবার হাফ কে এক্স স্কোয়ার গতিশক্তিতেও কনভার্ট হতে পারে, তখন এটা হাফ এম ভি স্কোয়ার হয়ে যেতে পারে। তার মানে স্প্রিংয়ের ভিতরে যদি এটা জমা থাকে, সেইটা যদি রিলিজ হয়, রিলিজ হলে এটা বিভব শক্তি অর্থাৎ এমজিএইচেও কনভার্ট হতে পারে, আবার হাফ এম ভি স্কোয়ারেও কনভার্ট হতে পারে। সেটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো। আমি বলতে চাচ্ছি যে স্প্রিংয়ের উপরে যে কাজটা হলো, প্রত্যয়নী বল দ্বারা যে কাজটা হলো ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, এইটাই স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি। হাফ কে এক্স স্কোয়ারটাই স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি, এটা তোমাকে বুঝতে হবে। কারণ এই শক্তিটাই আবার কোনো একটা অন্য কোনো বস্তুর মধ্যে রিলিজ হয়ে ট্রান্সফার হয়ে সেই বস্তুর ভিতরে বিভব শক্তি বা গতিশক্তি তৈরি করতে পারে। মানে ধরো তুমি বন্দুকের স্প্রিং এরকম সংকুচিত হয়ে আছে, বন্দুকের স্প্রিং সংকুচিত হয়ে আছে, তার সামনে একটা বুলেট আছে, এবার তুমি ট্রিগারটা চাপবা তখন কিন্তু বুলেটটা প্রসারিত হয়ে যাবে। তার মানে বুলেট কিন্তু এই হাফ কে এক্স স্কোয়ারটা রিলিজ করবে, সেইটা কিন্তু চলে যাবে বুলেটের মধ্যে। স্প্রিং যখন হাফ কে এক্স স্কোয়ারটা রিলিজ করবে, সেটা কিন্তু চলে যাবে বুলেটের মধ্যে এবং বুলেট তখন গতিশক্তি প্রাপ্ত হবে। তার মানে হাফ কে এক্স স্কোয়ার থেকেই কিন্তু গতিশক্তিটা আসবে। এইভাবে হাফ কে এক্স স্কোয়ার বিভব শক্তি এমজিএইচ বা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হতে পারে সিচুয়েশন অনুযায়ী। তো চলো আমরা স্প্রিং রিলেটেড একটা অঙ্ক করি। দেখো অঙ্কটা, এই অঙ্কটাতে বলছে 2 কেজি ভরের একটা বস্তু এ বিন্দুতে অবস্থান করছে। তার মানে এই বস্তুটার নাম ধরো এ বস্তু, যার ভর 2 কেজি। তাই আমি লিখতে পারি এম এর মান 2 কেজি। দেখো ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উঁচুতে এই বস্তুটা আছে, 10 মিটার উঁচুতে। কিন্তু এখানে একটা স্প্রিং আছে, দেখো স্প্রিংটা 30 সেন্টিমিটার লম্বা। এখন এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলে এই বস্তুটা এসে স্প্রিংয়ের উপর পড়ে। ওকে, এই বস্তুটা এসে স্প্রিংয়ের উপর পড়ে। স্প্রিংয়ের উপর যখন পড়ে তখন স্প্রিং সংকুচিত হয়। তাহলে বলো তো এই বস্তুটা এখান থেকে যখন স্প্রিংয়ের উপর পড়ে তখন কতটুকু নিচে নেমে এসে পড়ে? এটা কিন্তু 10 মিটার না, 10 মাইনাস এই যে 30 সেন্টিমিটার মানে 0.3, 9.7 মিটার নিচে এসে পড়ে। 9.7 মিটার নিচে এসে যখন স্প্রিংয়ের উপর পড়ে তখন স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়। ধরো স্প্রিংটা সংকুচিত হয় এইটুকু এক্স পরিমাণ, ঠিক আছে। স্প্রিংয়ের কে এর মান দেওয়া আছে কত? 5 × 10⁴
জুল পার মিটার স্কোয়ারও স্প্রিং ধ্রুবকের একক। এবার গ নম্বরে বলতেছি কি, স্প্রিং কতটুকু সংকুচিত হবে তা নির্ণয় করো। স্প্রিং কতটুকু সংকুচিত হবে তা নির্ণয় করো। তো দেখো, এই বস্তুটা যদি এখান থেকে নিচে এসে এখানে পড়ে, তাহলে কৃতকাজ কত? কৃতকাজ হবে mgh। ওকে, এম ভরের বস্তু এখান থেকে এই উচ্চতায় নেমে এসে স্প্রিংয়ের উপর পড়ে, তাহলে কাজ হবে mgh। এই mghটা এসে স্প্রিংয়ের উপর পড়বে। স্প্রিংয়ের উপর পড়লে স্প্রিং আবার এক্স পরিমাণ সংকুচিত হবে, তাহলে স্প্রিংয়ের সংকোচনের জন্য আবার একটু কাজ হবে, সেটা হলো mgx। কিন্তু স্প্রিংয়ের প্রসারণ অনেক ক্ষুদ্র হয়, তো তাই তোমাদের লেভেলে এসে এই mgxটা ধরা হয় না, তাহলে এটাকে আমরা শুধু mgh বলতে পারি, কারণ এই অংশটা খুবই ক্ষুদ্র। ওকে, তাহলে আমার কৃতকাজ হচ্ছে কতটুকু? mgh। এই কৃতকাজ যখন স্প্রিংয়ের মধ্যে হচ্ছে, তখন স্প্রিংয়ের উপর কাজ হচ্ছে কত? হাফ কে এক্স স্কোয়ার। এই mghটাই কাজ করছে হাফ কে এক্স স্কোয়ার। তার মানে বস্তুর বিভব শক্তি mgh, সেটা যখন এসে স্প্রিংয়ের উপর পড়ছে তখন এটা রিলিজ হচ্ছে, হয়ে স্প্রিংয়ের ভিতর যাচ্ছে। স্প্রিংয়ের উপর কাজ করছে কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী এই দুটো সমান। এই বস্তুর এখানকার বিভব শক্তি, মোট শক্তি mgh, বিভব শক্তি mgh, গতিশক্তি 0, তাহলে মোট শক্তি mgh। যখন সেখানে পড়ছে, এখানেও মোট শক্তি হবে mgh। এই মোট শক্তি স্প্রিংয়ের ভিতর কাজ করছে হাফ কে এক্স স্কোয়ার। এই দুটি সমান হয়, তাহলে x সমান হবে 2 mgh ভাগ কে রুট ওভার। এখানে আমরা পাবো, দেখো 2 × 2 × 9.8 × 9.7। এটা যেন 10 বসায় দিও না, এখান থেকে বুঝতে এই পর্যন্ত আসছে, কিন্তু ভাগ কের মান হচ্ছে 5 × 10⁴। তো 2 × 2 × 9.8 × 9.7 ভাগ 5 এক্সপোনেনশিয়াল 4, 0.087 মিটার প্রসারিত মানে সংকুচিত হবে এখানে। তো এটা হলো গ নাম্বার অঙ্ক। এই প্রশ্নটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, আমি এটা লেখা হয়নি, হয়তো মিস্টেক হয়েছে কোনো কারণে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবার ঘ নাম্বার সলভ করব। বলছে বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করে এর উপরে 1.52 কেজি ভরের গোলক রাখা হলে স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? ঠিক আছে, তো ঘ করবো, তো আমরা এটা একটু ক্লিন করে নিই। দেখো, বলছে বল প্রয়োগ করে যদি স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করা যায়, তার মানে সংকোচনের পরিমাণ হচ্ছে 15 সেন্টিমিটার। দেখো, আমার স্প্রিংটা যেহেতু 30 সেন্টিমিটার না, তাহলে সংকোচন হবে 15 সেন্টিমিটার, অর্থাৎ 0.15 মিটার। অর্ধেক পরিমাণ সংকুচিত করে এর ওপর, মানে দেখো বিষয়টা কেমন, আমি একটু চিত্রে দেখাই। ধরো এটা একটা স্প্রিং ছিল, স্প্রিংটাকে অর্ধেক, এখান থেকে অর্ধেক সংকুচিত করে এরকম করা হয়েছে। তাহলে এই যে যখন আমি স্প্রিংটাকে এইটুকু সংকুচিত করলাম, এক্স পরিমাণ সংকুচিত করলাম, অর্ধেক সংকুচিত করে এখানে আনলাম, এখন এই স্প্রিংয়ের ভিতরে কিন্তু একটা শক্তি সঞ্চিত হয়ে আছে। সেটা কত? সেটা কিন্তু হাফ কে এক্স স্কোয়ার। আমি কিন্তু বলছি ভাই যে স্প্রিংয়ের যদি কাজ হয় হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ওই পরিমাণ শক্তি সঞ্চিত হয়। তাহলে আমি যখন স্প্রিংটাকে অর্ধেক সংকুচিত করছি, স্প্রিংয়ের ভিতর কিন্তু একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেটা হাফ কে এক্স স্কোয়ার। এবার আমরা স্প্রিংয়ের ওপর ধরো একটা বস্তু রেখে দিছি, এই বস্তুর ভর ধরো এম। এবার যদি আমি ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা কিন্তু লাফ দিয়ে উঠবে, স্প্রিংটা কিন্তু প্রসারিত হবে, তার মানে হাফ কে এক্স স্কোয়ার শক্তিটা রিলিজ করে দিবে। তখন এম ভরের বস্তু কিন্তু ওপরে উঠে যাবে। এম ভরের বস্তু যদি এই উচ্চতায় উঠে যায়, তাইলে এই বস্তুর শক্তি হবে mgh, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার mgh এ কনভার্ট হবে। বস্তু এখানে উঠে যাবে না, তখন বস্তুর এখানে শক্তি কত হবে? mgh না, এখানে শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এটা ওখানে চলে গেলে হবে mgh বস্তুর মধ্যে। তাহলে হাফ কে এক্স স্কোয়ারটাই এম ভরের বস্তুর মধ্যে চলে গেছে, রিলিজ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা এইচ যদি বের করি, এটা হবে কে এক্স স্কোয়ার ভাগ 2mg। তাহলে 5 × 10⁴ × 0.15 স্কোয়ার ভাগ 2 × এখানে এম এর মান কিন্তু 1.52 কেজি, এটা কিন্তু আবার 2 বসায় দিও না, 1.52 × 9.8।
5 exponential 4 into 0.15 square ভাগ 2 into 1.52 into 9.8 37.76 মিটার। বুঝতে পারছো? তাইলে খুবই বেসিক অঙ্ক ছিল, খুবই সুন্দর অঙ্ক ছিল। এই অঙ্কটা বুঝে করলে স্প্রিংয়ের অঙ্কগুলো কিন্তু পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব স্প্রিংয়ের সংকোচন প্রসারণ নিয়ে। সেটা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে বলতেছে যে 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিংয়ের ওপর পড়ল। স্প্রিংয়ের ধ্রুবক 10⁵ জুল পার মিটার স্কোয়ার। গ নম্বরে বলতেছে যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, আর ঘতে বলতেছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি। তার মানে এইটা আসছে স্প্রিং থেকে, এটা আসছে শক্তির সংরক্ষণশীলতা থেকে। তো প্রথমে আমরা গ নাম্বারটা সলভ করি। ধরো এরকমভাবে ভূমির উপর একটা স্প্রিং এইভাবে উলম্বভাবে রাখা আছে, ওকে। আর 30 মিটার উঁচু থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে। যেহেতু স্প্রিংয়ের উচ্চতা বলে কিছু নাই, স্প্রিংয়ের উচ্চতা বা দৈর্ঘ্য বলে কিছু দেওয়া নাই, তাইলে ভূপৃষ্ঠ থেকেও 30 মিটার ধরা যায়, এখান থেকেও 30 মিটার ধরা যায়, দুটো একই। কিন্তু যদি স্প্রিংয়ের দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে আমার উচ্চতা অবশ্যই এখান থেকে নিতে হতো। তাহলে এই বস্তুটা যখন এসে পড়বে, স্প্রিংয়ের উপর পড়বে, তখন স্প্রিংটা কিন্তু এরকম সংকুচিত হয়ে যাবে। বস্তু পড়ার পরে এটা হবে। তার মানে এখান থেকে এইটুকু এক্স পরিমাণ সংকুচিত হবে। এখন দেখো এই বস্তুটার এইখানে কিন্তু মোট শক্তি mgh, এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই, টোটাল শক্তিটা mgh, এবং সে mgh নিয়েই কিন্তু এখানে পড়বে, পরে স্প্রিংকে সংকুচিত করবে। তাহলে বস্তুর ভিতরে মোট শক্তি mgh, এইটা যখন স্প্রিংয়ের উপর যে পড়বে তখন mghটা রিলিজ হয়ে স্প্রিংয়ের ভিতরে যে জমা হবে, আর স্প্রিংয়ের ভিতর যেটা জমা হয় সেটাকে আমরা বলি 12kx²। এই দুইটা হবে সমান। যদিও এটার রিয়েল থিওরিটা হচ্ছে এটা mgh প্লাস mgx, কারণ বস্তু কিন্তু এই উচ্চতা নামবে না, এক্স পরিমাণও নামবে, কিন্তু এইটা খুব ক্ষুদ্র হওয়ায় আমরা ওটা ধরছি না, শুধু mgh সমান 12kx² ধরছি। তো x সমান হবে 2mgh ভাগ k। তাহলে 2 m এর মান হচ্ছে 2 কেজি, g এর মান 9.8, h এর মান হচ্ছে 30, k এর মান হচ্ছে 10⁵। এটা যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে একটা অ্যান্সার পাবা, এত মিটার হবে স্প্রিংয়ের সংকোচন। ক্লিয়ার? গ নাম্বারটা হলো। ঘ নাম্বার, মনে করো এটা ভূপৃষ্ঠ, এখান থেকে একটা বস্তুকে আমরা ছেড়ে দিব, m এর মান 2 কেজি। যেহেতু এখান থেকে ছেড়ে দিব তাহলে এখানে আদিবেগ 0। এখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত হলো h হলো 30 মিটার। 30 মিটার উচ্চতা থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে আমরা মুক্তভাবে ছেড়ে দিই, সেটা মুক্তভাবে নামছে। এখন বলতেছে যে ছেড়ে দেওয়ার মুহূর্তে আর 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। তো দেখো এই জায়গাটা হচ্ছে ছেড়ে দেওয়ার মুহূর্তে, দেখো এখানে এই জায়গাটা বস্তু ছেড়ে দেওয়ার মুহূর্তে এখানে আছে, তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্তে মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে E সমান EP প্লাস
ছেড়ে দেওয়ার মুহূর্তে যখন বস্তু এখানে আছে, সেখানে তো এইচ উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি হবে mgh। আর গতিশক্তি ভাই আদিবেগ 0, গতিশক্তি একবারে 0 লিখে দিলাম। তাহলে ই সমান হবে এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান হলো 30। এটা হিসাব করলে কত হবে বলো? 2 × 9.8 × 30, 588 জুল। এটা হচ্ছে ছেড়ে দেওয়ার মুহূর্তে বিভব শক্তি গতিশক্তির যোগফল, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি। এখন ধরো এই বস্তুটা 2 সেকেন্ড পর এখানে নেমে আসলো, 2 সেকেন্ড পর এখানে চলে আসলো। ওকে, তো আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে 2 সেকেন্ড পর বস্তুটা যে উঁচুতে আছে, এই উচ্চতাটা হচ্ছে y, আর নেমে আসছে কতটুক? নেমে আসছে x। ঠিক আছে, 2 সেকেন্ড পর বস্তুটা যেখানে অবস্থান করছে সেটা ভূমি থেকে y উচ্চতায়, আর এদিক থেকে নেমে আসছে কত? x পরিমাণ নেমে আসছে। তাহলে এবার এই জায়গায় মোট শক্তি কি হবে? 2 সেকেন্ড পরের মোট শক্তি হবে ইপি প্লাস ইকে। তাহলে 2 সেকেন্ড পর বস্তু যখন x পরিমাণ নেমে এসে এখানে অবস্থান করছে, সেটা আমরা ধরে নিচ্ছি y উচ্চতায়। তাহলে বিভব শক্তি কিন্তু হবে mg × y, আর গতিশক্তি কিন্তু হবে ½ mv²। তো দেখো mg, y মানে কিন্তু উচ্চতা, আর উচ্চতাটা কিন্তু হবে কত বলো তো? h - x। h থেকে x বাদ দিলে y থাকে, তাহলে এটা হবে h - x প্লাস ½ m। ভি এর জায়গায় কিন্তু বসবে u প্লাস জিটি। ওকে, এবার এই জায়গায় আমরা মান বসাবো। মান বসানোর আগে আরেকটা লাইন ক্যালকুলেশন করবো। দেখো এটা হবে mgh, এক্সটা কিন্তু দেখো এই যে 2 সেকেন্ডে যতটুকু নেমে আসে এটা হচ্ছে x, তাহলে x সমান কিন্তু ½ GT²। x এর জায়গায় কিন্তু বসবে ½ GT² প্লাস ½ m u প্লাস জিটির ওপর স্কোয়ার। এবার এইখানে যদি আমরা মান বসাই, দেখো মোট শক্তি m এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান 30 মাইনাস ½ ইন্টু জি এর মান 9.8, টি এর মান 2 সেকেন্ড, তারপর প্লাস ½ ইন্টু 2, এম এর মান 2, ইউ হচ্ছে 0, জিটি 9.8 ইন্টু 2, তারপরে স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দাও, যেহেতু মুক্তভাবে পড়ছে, তোমার যদি কোথাও কোনো মিস্টেক তুমি না করো, তাহলে হিসাব করলে এটা 588 জুলই হবে। এবং ছেড়ে দেওয়ার মুহূর্তে আর 2 সেকেন্ড পরে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকবে। এটা আরেকবার আমি বলি, তোমাদের যদি মনে হয় যে একটু জটিল হয়ে গেল। দেখো 2 সেকেন্ড পর মোট শক্তি হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন বিভব শক্তি মানে আমরা কি জানি? mg × উচ্চতা। তো 2 সেকেন্ড পর বস্তু যেখানে অবস্থান করছে আমরা ধরে নিছি এটা ভূপৃষ্ঠ থেকে y উচ্চতায়, আর x পরিমাণ নেমে আসছে, অর্থাৎ এইচটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। উচ্চতা y, ওপর থেকে সরণ x, x আর y এর যোগফল কিন্তু h। তাহলে mg × y হলো উচ্চতা, বিভব শক্তি আর গতিশক্তি হচ্ছে ½ mv²। তাহলে mg উচ্চতা মানে কি? দেখো উচ্চতা মানে এটুকু যদি h হয় তাহলে এটুকু কত? উচ্চতা যদি y হয় তাহলে y এর জায়গায় কি লেখা যায়? y এর জায়গায় লেখা যাবে h - x, y এর জায়গায় লিখলাম h - x, আর ½ mv মানে তো বুঝতে পারছো পরন্ত বস্তুর 2 সেকেন্ড পরে বেগ u প্লাস জিটি। এখানে mgh ঠিক আছে, x হচ্ছে 2 সেকেন্ডের সরণ, এই x হচ্ছে এখান থেকে এটুকু সরণ, তাহলে x সমান হবে ½ GT²। তারপরে এটা এভাবে মান বসাই দিলে হয়ে যাবে। রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, ভালোভাবে সলভ করবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো কি বলছে। বলছে বন্দুক 50 গ্রাম ভরের গুলি লোড করলে স্থির 8450 নিউটন বল বাধা দেওয়ায় স্প্রিং 10 সেন্টিমিটার সংকুচিত হয়। এখানে লিখি বুলেটের ভর 50 গ্রাম, অর্থাৎ 50 × 10⁻³ কেজি। ওকে, বুলেটের ভর 50 গ্রাম, অর্থাৎ 50 × 1000 দিয়ে ভাগ করে কেজি বানিয়ে নিলাম। 8450 নিউটন বল বাধা দেওয়া। দেখো বন্দুকের মধ্যে গুলি যখন লোড অবস্থায় থাকে
তখন স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়ে থাকে, আর স্প্রিং সংকুচিত হয়ে থাকলে কিন্তু স্প্রিংয়ের ভিতরে প্রত্যয়নী বল সৃষ্টি হয়। সেই প্রত্যয়নী বা বাধা বল দেওয়া আছে কত? 8450 নিউটন। আর স্প্রিং 10 সেন্টিমিটার সংকুচিত হয়ে আছে, স্প্রিংয়ের সংকোচন হবে 10 সেন্টিমিটার, অর্থাৎ 0.1 মিটার। ওকে, বলছি 131 মিটার দূরের লক্ষ্যবস্তুকে তাক করে ট্রিগার চাপলে গুলিটি বের হয়ে 65 মিটার পার সেকেন্ড মন্দনে চলতে থাকে। তাহলে বুলেট যখন বের হয় তখন বুলেটের মন্দন হয় 65। তাহলে 131 মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে কিনা? প্রথমে গ নম্বরে বলতেছে বন্দুকের স্প্রিংয়ের বাধাদানকারী বলের ক্ষেত্রে কৃতকাজ। স্প্রিংয়ের কৃতকাজ কিন্তু আমরা সবাই জানি ডাব্লিউ সমান দেখো হাফ কে এক্স স্কোয়ার। এক্সের মান আমরা জানি এই যে 10 সেন্টিমিটার, 0.1 মিটার বসাতে পারবো। কে এর মানটা আমাদের দেওয়া নাই, স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা কিন্তু আমাদের দেওয়া নাই। তা আমরা সবাই জানি যে এফ সমান কে এক্স। তাহলে কে সমান কত? এফ বাই এক্স। কে এর জায়গায় বসবে এফ বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার। এটা হবে হাফ এফ, এক্স আর এক্স একটা কেটে গেলে হবে হাফ এক্স। তাহলে এফ এর মান হবে 8450, এক্স এর মান হবে 0.1, কত হবে? হাফ ইন্টু 8450 ইন্টু 0.1, 422.5 জুল। এটা হলো ক নাম্বার। ভালো ছিল কিন্তু অঙ্কটা, কারণ সাধারণত আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার দেওয়া হয়, কে দেওয়া ছিল না। কে সমান এফ সমান কে এক্স থেকে কে বের করে নিতে হলো, ওই জন্য কে এর জায়গায় বসালাম এফ বাই এক্স, এক্স এক্স কেটে হলো হাফ এফ এক্স। ওকে, এবার বলছে গুলিটি লক্ষ্যভেদ করবে কিনা। ঘ করার জন্য তো একটু জায়গা লাগবে, আমরা একটু ক্লিন করে নিই। দেখো স্প্রিংয়ে যখন তুমি ট্রিগার চাপবা তখন বুলেট বের হবে। তাইলে আমরা লিখতে পারি না স্প্রিংয়ে তো কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার, যখন তুমি ট্রিগার চেপে দিবা, ট্রিগার চাপবা, তখন স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে। অর্থাৎ স্প্রিংয়ের ভিতরে যে হাফ কে এক্স স্কোয়ার শক্তি জমা ছিল সেটা রিলিজ হয়ে বুলেটের মধ্যে ট্রান্সফার হবে। তাহলে হাফ কে এক্স স্কোয়ার হবে বুলেটের গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। ইউ কেন? কারণ যে মুহূর্তে স্প্রিং রিলিজ করবে এনার্জিটা, হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ এনার্জি রিলিজ করবে, ওইটাই বুলেটের ভিতরে গতিশক্তি তৈরি করবে, এবং ওই গতিশক্তি নিয়ে যখন বের হবে ওই মুহূর্তে যে বেগ থাকবে ওটা আদিবেগই হবে, কারণ তারপর তো মন্দন সৃষ্টি হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ কে এর বদলে আমরা লিখতে পারি এফ এক্স, যেহেতু কে দেওয়া নাই এখানে, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটা হবে হাফ এফ এক্স হাফ এম ইউ স্কোয়ার। হাফ হাফ তো কাটবে, তাহলে ইউ হবে এফ এক্স বাই এম রুট ওভার। এফ হবে 8450.1 ভাগ এম এর মান হচ্ছে 50 গ্রাম। আট 8450 ইন্টু 0.1 ভাগ 50 এক্সপোনেনশিয়াল -3, 130 মিটার পার সেকেন্ড হবে আদিবেগ। তাহলে দেখো স্প্রিং যখন এই পরিমাণ শক্তি রিলিজ করলো তখন সেই শক্তি পেয়ে গেল বুলেটের গতিশক্তি হলো। এবার বুলেটের গতিশক্তি থেকে আমরা বের করলাম বুলেটের আদিবেগ। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে বুলেটের আদিবেগ কিন্তু 130। ওকে, বুলেটের মন্দন দেওয়া আছে 65, আর বুলেট কিন্তু ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না বুলেটের শেষ বেগ 0 হচ্ছে, তাহলে শেষ বেগ 0। তাহলে এখান থেকে যদি আমরা করি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু বুলেটের মন্দন তাই -2as, এটা 0,
ইউ স্কোয়ার মাইনাস 2as, এস সমান হবে ইউ স্কোয়ার বাই 2a, 130-এর ওপর স্কোয়ার ভাগ 2 × 65, এটা হিসাব করলে হবে 130 মিটার, হুইচ ইজ লেস দেন 131 মিটার, যেটা 131 মিটারের চাইতে ছোট। অর্থাৎ বুলেটটা লক্ষ্যস্থলে আঘাত করতে পারবে না। 131 মিটার দূরে লক্ষ্যবস্তু আছে, 130 মিটারে যে বুলেট থেমে যাচ্ছে, তাহলে বুলেট কখনোই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে না। তাহলে অ্যান্সার হবে কি পারবে না, পারবে না, আঘাত করতে পারবে না, লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে কোনো বোর্ডে আসেনি, তো এই নিয়মের অঙ্ক বোর্ডে আসতে বেশি সময় লাগবে না, যখন তখন চলে আসবে। ঠিক আছে, তো দেখো এবার আসো বিভব শক্তি কাকে বলে। বিভব শক্তির সংজ্ঞায় বলতেছে পারিপার্শ্বিকের সাপেক্ষে, মানে তার চারপাশের সাপেক্ষে বস্তুর অবস্থানের দরুন, বস্তুর অবস্থান, বস্তু কোথায় অবস্থান করছে তার দরুন বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে। ওকে, পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের দরুন, অর্থাৎ বস্তু কোথায় অবস্থান করছে তার দরুন যে শক্তি প্রাপ্ত হয়, মানে ধরো এটা বস্তুর স্বাভাবিক অবস্থা, ধরো এখানে একটা বস্তু আছে, এটা বস্তুর স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, এখান থেকে আমরা বস্তুটাকে এখানে নিলাম, তাহলে এই যে বস্তুর অবস্থার পরিবর্তনটা হলো, বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা জায়গায় আমরা নিয়ে গেলাম। এখন এই যে জাস্ট তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাওয়ার কারণে বস্তু যে শক্তিটা অর্জন করলো সেটাই হচ্ছে বিভব শক্তি। দেখো বিভব শক্তি নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়া যাবে, কিন্তু তোমাদের এটা রিভিশন ক্লাস, তাই আমরা এখানে বিভব শক্তি নিয়ে বেশি কথা বলবো না। বিভব শক্তি কাকে বলে পড়বা, কাকে বলে পড়ার পর বিভব শক্তির ইকুয়েশন পড়বা। সাধারণত বিভব শক্তি বলে কিন্তু কিছু হয় না, বিভব শক্তির মান নির্ণয় করা যায় না, বিভব শক্তির পরিবর্তন নির্ণয় করা হয়, কিন্তু যে তলের সাপেক্ষে আমরা বিভব শক্তি নির্ণয় করছি, অর্থাৎ এই যে এই তল, এখানকার বিভব শক্তি যদি শূন্য হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চতায় যে সেটাকে আমরা বিভব শক্তি বলি, তাহলে বিভব শক্তি হবে mgh। এটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, এটাকে বলে অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি। আর আমরা যে সবসময় বলি না যে স্প্রিংয়ের ভিতরে, স্প্রিংয়ের উপরে কাজ করলে স্প্রিংয়ের ভিতরে একটা শক্তি জমা হয়, স্প্রিংয়ের ভিতরে কাজ করলে স্প্রিংয়ের ভিতরে একটা শক্তি জমা হয় ½ x², এটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি। একটা জিনিস মনে রাখবা, স্প্রিং যখন স্বাভাবিক হয়ে থাকে তখন কিন্তু ওর ভিতরে কোনো বিভব শক্তি থাকে না, কোনো শক্তি জমা থাকে না। যখন স্প্রিংটা স্বাভাবিক অবস্থা থেকে না থেকে সংকুচিত হয়ে থাকে বা প্রসারিত হয়ে থাকে তখনই কেবল বিভব শক্তি ওর মধ্যে জমা হয়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কোনো বস্তু থাকলে সেখানে বিভব শক্তি থাকে না। গ্রাউন্ডে, স্বাভাবিক অবস্থা বলতে আমরা গ্রাউন্ড বুঝি, গ্রাউন্ড মানে ভূমি না, গ্রাউন্ড মানে তল, যে তলের সাপেক্ষে আমরা বিভব শক্তি নির্ণয় করছি, ওই তলে বিভব শক্তি সবচেয়ে কম এবং সেটাকে আমরা শূন্য ধরি। ওকে, তাইলে এম ভরের একটা বস্তু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে বিভব শক্তি mgh, আর কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংকে যদি x পরিমাণ সংকুচিত বা প্রসারিত করি তাহলে স্প্রিংয়ের ভিতরে যে বিভব শক্তি জমা হবে সেটা হচ্ছে ½ x²। ওকে, এরপরে দেখো আছে গতিশক্তি। গতিশক্তি কি? একটা বস্তু গতিশীল হলেই এই বস্তু এই শক্তিটা অর্জন করবে, অর্থাৎ কোনো বস্তু গতিশীল হওয়ার দরুন, গতিশীল হওয়ার দরুন যে শক্তিটা অর্জন করে তাকে আমরা বলি গতিশক্তি। ঠিক আছে, কোনো বস্তু গতিশীল হওয়ার দরুন যে শক্তিটা অর্জন করে তাকে আমরা বলি গতিশক্তি। এবং তুমি জানো যে ধরো এটা একটা m ভরের বস্তু, সে যদি v বেগে চলতে থাকে, সে যদি v বেগে চলতে থাকে তাহলে তার গতিশক্তি হচ্ছে ½ mv²। তাহলে ব্যাপারটা নর্মাল, m ভরের বস্তু যদি v বেগে চলে বা v বেগ প্রাপ্ত হয় তখন ওই বস্তুর ভিতরে একটা শক্তি জমা হয় বা কাজ করার সামর্থ্য অর্জন করে, সেটা হচ্ছে গতিশক্তি, যার ইকুয়েশন আমরা জানি ½ mv²। এই ইকুয়েশন এখন আমরা প্রমাণ করব না, ½ mv², গতিশক্তির ইকুয়েশন ½ mv²। এখন দেখো
এখানে ভিটা কি, ভিটা কি বলো তো? ভি কিন্তু দেখো বেগ। এখন যদি বস্তু সমবেগে চলে তাহলে ভিতে বসবে সমবেগ। যদি ভিতে আদি গতিশক্তি বের করতে বলে তাহলে ভিতে বসাবো আদি বেগ, তখন এটা আদি গতিশক্তি হয়ে যাবে। যদি বলে 10 সেকেন্ড পরে গতিশক্তি বের করো, তাহলে 10 সেকেন্ড পরের বেগ অর্থাৎ শেষ বেগ ভিটা বসাবো, তখন এটা শেষ গতিশক্তি পাবা। অর্থাৎ যে মুহূর্তের বেগ আমরা এখানে বসাবো সেই মুহূর্তের গতিশক্তি আমরা পাবো। তাইলে ভিটা কিন্তু যে কোনো মুহূর্তের বেগ, ভিটা যে কোনো মুহূর্তের বেগ। ওকে, অর্থাৎ যদি বলে টি সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করতে বলে তাহলে ভি সমান হবে ইউ প্লাস এটি, বন্ধন হলে মাইনাস হতে পারে, ইউ প্লাস মাইনাস এটি হবে। তখন কিন্তু গতিশক্তি হবে ইকে সমান হাফ এম ইউ প্লাস মাইনাস এটি স্কোয়ার। আবার যদি বলে এস মিটার যাওয়ার পর গতিশক্তি, ধরো টি দেওয়া নাই, এস মিটার যাওয়ার পর গতিশক্তি, তখন কিন্তু ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার প্লাস 2as। তখন কিন্তু গতিশক্তি হবে এটা হাফ এম, ভি স্কোয়ারের জায়গায় বসবে এটা ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। ওকে, যদি বস্তু সমবেগে চলে তাহলে ওই সমবেগটা বসবে হাফ এম ভি স্কোয়ার। তার মানে যে মুহূর্তের বেগ বলবে ওই মুহূর্তের বেগটা বসাতে হবে এই গতিশক্তির সূত্রে, হাফ এম ভি স্কোয়ারের সূত্রে, তাহলে তুমি গতিশক্তি পাবা। ধরো যদি বলে আদি গতিশক্তি, কথার কথা, যদি বলে আদি গতিশক্তি, তাহলে এটা হবে হাফ এম, ভির জায়গায় বসে যাবে ইউ, এটা হয়ে যাবে আদি গতিশক্তি। ঠিক আছে, এবার দেখো তাহলে গতিশক্তি সূত্রের ব্যবহারটা শিখলা। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ তো আসেই, এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। যে মুহূর্তের গতিশক্তি বের করতে বলবে সেই মুহূর্তের বেগটা কিন্তু বসাবা। ওকে, এবার দেখো বলছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা কি। দেখো গতিশক্তি ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি, সরি সেটা না, আমরা একটা কাজ করতে পারি, এখানে এম এর সাথে একটা এম গুণ করলাম, নিচে একটা এম দিয়ে ভাগ করলাম। দেখো এই কাজটা করা যায়, উপরে নিচে একটা করে এম গুণ করলাম, তাহলে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এম ভি স্কোয়ার পারি ভাগ এম। তাহলে এম ভি মানে তো ভরবেগ পি, তাহলে এটা হবে পি স্কোয়ার বাই 2m। ইকে সমান হবে পি স্কোয়ার বাই 2m। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এইটা। তো আমরা এই গতিশক্তির যে সূত্রটা, আমরা দুটো সূত্র পেলাম না, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার আর একটা হচ্ছে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এই দুটো সূত্র আমরা একটু 2 মিনিট অ্যানালাইসিস করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, যেখান থেকে অনেক সৃজনশীল অনেক এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করা যাবে। ধরো আমরা যদি লিখি যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এবং এখানে যদি আমরা বলি ধরো এম কনস্ট্যান্ট, ধরো এম চেঞ্জ হচ্ছে না, ধরো তুমি একটা বাইক চালাচ্ছ তাহলে তো ভর চেঞ্জ হচ্ছে না, অলওয়েজ ভর একই আছে, বাইকের ভর তো সবসময় একই থাকবে। তাহলে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে গতিশক্তি হবে বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বেগ দ্বিগুণ হলে গতিশক্তি দ্বিগুণ 4 গুণ, বেগ 3 গুণ হলে গতিশক্তি 9 গুণ, বেগ 4 গুণ হলে গতিশক্তি 16 গুণ, বেগ 5 গুণ হলে গতিশক্তি হবে 25 গুণ। বর্গের সমানুপাতিক সম্পর্ক হবে গতিশক্তির সাথে বেগের। অর্থাৎ ভর যদি কনস্ট্যান্ট থাকে, যার বেগ বেশি তার গতিশক্তি বেশি। আবার যদি ধরো ভিটাই কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু হাফ কনস্ট্যান্ট ভি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে ইকে সমানুপাতিক হবে এম। অর্থাৎ বেগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে গতিশক্তির সাথে ভরের সম্পর্ক হবে সমানুপাতিক, অর্থাৎ যার ভর বেশি তার গতিশক্তি বেশি। ধরো তুমি একটা বাইক চালাচ্ছ, তোমার বন্ধু মোটরসাইকেল ট্রাক চালাচ্ছে, তুমি একটা বাইক চালাচ্ছ, তোমার বন্ধু চালাচ্ছে ট্রাক, বাইক আর ট্রাক একই সাথে যাচ্ছে, একই বেগে যাচ্ছে, তাহলে এখানে
কার গতিশক্তি বেশি হবে? দুজন যদি একই বেগে যায় কার গতিশক্তি বেশি হবে? সূত্র বলছে ই কে সমানুপাতিক এম, অর্থাৎ যার ভর বেশি তার গতিশক্তি বেশি হবে, অর্থাৎ ট্রাকের গতিশক্তিটা বেশি হবে। তাহলে বেগ যখন ধ্রুব থাকবে, অনেকগুলো বস্তুর মধ্যে যখন বেগ একই হবে, তখন যার ভর বেশি তার গতিশক্তিটাও বেশি হবে। ঠিক আছে, এবার আসো ই কে সমান পি স্কোয়ার বাই 2m। এখানে খেয়াল করো, যদি এম কনস্ট্যান্ট হয়, যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে ই কে সমান হবে পি স্কোয়ার। তার মানে গতিশক্তি হবে ভরবেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি যেমন বেগের বর্গের সমানুপাতিক, তেমনি গতিশক্তি ভরবেগেরও বর্গের সমানুপাতিক। একই জিনিস হচ্ছে, গতিশক্তির সাথে বেগের সম্পর্ক যা বর্গের সমানুপাতিক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কও তাই বর্গের সমানুপাতিক। আবার যদি এমন হয় যে পি কনস্ট্যান্ট মানে এবার চিন্তা করো, তুমি চালাচ্ছ বাইক, তোমার বন্ধু চালাচ্ছে ট্রাক, তুমি চালাচ্ছ বাইক, তোমার বন্ধু চালাচ্ছে ট্রাক, এবং একই ভরবেগে চলছে, দুজনের ভরবেগ একই, তখন কিন্তু গতিশক্তির সাথে ভরের সম্পর্ক হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ এই সূত্রে কিন্তু এম নিচে আছে। তাহলে এর মানে কি দাঁড়ালো? গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক, মানে যার ভর কম তার গতিশক্তি বেশি। তাহলে চিন্তা করো, গতিশক্তির সাথে ভরের সম্পর্ক সমানুপাতিক হয়ে যাবে যদি বেগ ধ্রুব থাকে, আবার এই সম্পর্ক পুরোটাই উল্টে যাবে, পুরোটাই ব্যস্তানুপাতিক হয়ে যাবে যদি ভরবেগটা ধ্রুব থাকে। তাহলে চিন্তা করো, তুমি চালাচ্ছ বাইক, তোমার বন্ধু চালাচ্ছে ট্রাক, একই ভরবেগে একই মোমেন্টাম নিয়ে চলছে, তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে? সূত্র বলছে ভরের সাথে গতিশক্তি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ভর কম তার গতিশক্তি বেশি হবে। অর্থাৎ তুমি যে বাইক চালাচ্ছ, তোমার বাইকের ভর যেহেতু কম, গতিশক্তি হবে বেশি, ট্রাকের ভর যেহেতু বেশি, গতিশক্তি হবে কম। ঠিক আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তি দেখো, যখন একটা বস্তু ওপর থেকে নিচে পড়বে বা নিচ থেকে ওপরে নিক্ষেপ করা হবে, মনে রাখবা একটা সূত্র, বিভব শক্তি বের করবে এইভাবে, ইপি সমান হবে mgh। মুখস্থ করবা না যে সূত্র mgh, এইচটা ভালো করে চিনবা। এইচ হচ্ছে সবসময় ভূমি থেকে উচ্চতা, তাহলে এইচ হচ্ছে সবসময় ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ যে স্থানে তুমি বিভব শক্তি বের করবা ওই স্থানের বিভব শক্তি হবে mg ইন্টু ওই স্থানটা ভূমি থেকে কত উঁচুতে। ধরো একটা বস্তুকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, বস্তুটা একটা সময় এখানে আসে, একটা সময় এখানে আসে, একটা সময় এখানে আসে, এবং এই প্রত্যেকটা অংশ ধরো 1 মিটার করে। তাহলে আমি যদি বলি এখানে বিভব শক্তি কত, বিভব শক্তির সূত্র হবে mg ইন্টু উচ্চতা 3 মিটার, mg ইন্টু উচ্চতা 3 মিটার। যদি বলি এখানে বিভব শক্তি কত, তাহলে হবে mg ইন্টু উচ্চতা 2 মিটার। যদি বলি এখানে বিভব শক্তি কত, একই সূত্র mg ইন্টু উচ্চতা 1 মিটার। এখানে বিভব শক্তি কত, উচ্চতা mg ইন্টু উচ্চতা 0 মিটার। তাহলে বিভব শক্তি সবসময় বের করবা mg ইন্টু উচ্চতা, অভিকর্ষীয় বিভব শক্তি যেটা। আর যদি আমরা বলি গতিশক্তি, তাহলে গতিশক্তি হবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, এই যে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারের জায়গায় কি বসবে? ধরো বস্তু নিচে পড়ছে, তাহলে ভি সমান হবে ইউ প্লাস জিটি, এটা হতে পারে, অথবা হতে পারে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2জির সাথে যেটা বসবে সেটা কিন্তু শুধু এইচ লিখে দিলে হবে না, এটা বুঝতে হবে। ভি স্কোয়ারের জায়গায় বসতেছে ইউ স্কোয়ার প্লাস 2g, এখানে কিন্তু বসবে সরণ, অর্থাৎ এইচ বসালেই হবে না, যতটুকু সরণ হবে ততটুকু বসাবে, যতটুকু নেমে আসবে ততটুকু এখানে বসবে। 2g ইন্টু এইচ লিখে দেওয়া মানে এইচ মিটার নেমে আসছে, তাই এইচ হবে।
যদি 5 মিটার নেমে আসে এখানে 5 মিটার হবে। কতটুকু উঁচুতে আছে আমার দেখার বিষয় না, কতটুকু নেমে আসলো, সরণ কতটুকু হলো সেটা আমাদের দেখতে হবে এখানে। কথা ক্লিয়ার? আর যদি ওপরের দিকে তুমি নিক্ষেপ করতা, ওপরের দিকে যদি তুমি নিক্ষেপ করতে তাহলে কি হতো? উপরের দিকে নিক্ষেপ করলে হতো হাফ এম ভি স্কোয়ার, হতো হাফ এম, এটা ইউ মাইনাস জিটি হতে পারে টি সেকেন্ড পর বললে, অথবা হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু সরণ। বাংলায় লিখে দিচ্ছি কিন্তু এখানে সরণ হবে, 2gর সাথে সরণ হবে, অর্থাৎ সরণ কতটুকু উপরে উঠলো সেটা হবে সরণ। অবশ্যই এখানে সরণটাই উচ্চতা হয়। ঠিক আছে? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে বিষয়গুলো বুঝলা। চলো দেখি এবার কি আছে। একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছে। ঠিক আছে? একটা ছেলে আর একটা মানুষ, একটা ছোট মানুষ একটা বড় মানুষ একসঙ্গে দৌড়াচ্ছে, যেখানে বালকের ভর লোকের ভরের অর্ধেক। বালকটার ভর এমবি লোকটার ভরের অর্থাৎ এমএম এর অর্ধেক। এটা হচ্ছে বালক এবং লোকের ভরের সম্পর্ক। ছেলেটার ভর ওই মানুষটার ভরের অর্ধেক, এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। এটা একটা ক্লু আমাদের, এখান থেকে আমরা শুরু করবো অঙ্কটা। বালকের গতিশক্তি লোকটার যে গতিশক্তি আছে তার দ্বিগুণ। এই বিতে বয় আর এমতে ম্যান, তাহলে এটা বয়ের গতিশক্তি, এটা ম্যানের গতিশক্তি, তাহলে ছেলেটার বালকের গতিশক্তি লোকটার গতিশক্তির দ্বিগুণ। এবার আমরা জানি গতিশক্তির সূত্র কি, হাফ, এটা যেহেতু বালকের গতিশক্তি, এটা বালকের ভর ইন্টু বালকের বেগের উপর স্কোয়ার, 2 ইন্টু এটা লোকের গতিশক্তি, তাহলে হাফ ইন্টু লোকটার ভর এম, লোকটার বেগ ধরে নিলাম ভিএম স্কোয়ার। এবার প্রশ্নে কি বলছে দেখো, যদি লোকটি তার বেগ 1 বৃদ্ধি করে তবে তাদের গতিশক্তি বালকের গতিশক্তি সমান হয়। আচ্ছা, এটা পরে আসছি। লোকটির প্রাথমিক বেগ কত এটা বের করতে হবে। ঠিক আছে? দেখো তাহলে এখানে এই হাফ আর হাফটা কেটে দাও, আর এমবি সমান হবে এমএম বাই 2, mm ভিএম স্কোয়ার। দুই পাশে এম কাটবে, ভিভি স্কোয়ার সমান হবে 4 ভিএম স্কোয়ার। ওকে, এবং ভিভি সমান হবে 2 ভিএম। তাহলে ছেলেটার বেগ হচ্ছে লোকটার বেগের দ্বিগুণ, এটা আমরা পেলাম এই প্রথম কন্ডিশন থেকে। আর দ্বিতীয় ক্ষেত্রে সে কি বলছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে কি যে যদি লোকটি তার বেগ 1 বৃদ্ধি করে তাহলে তাদের গতিশক্তি সমান হয়ে যাবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এসে এটা বালকের গতিশক্তি আর এটা লোকের গতিশক্তি, কিন্তু লোকের বেগ ভিএম ছিল, আগে ছিল ভিএম, ওখান থেকে 1 বাড়ালাম, +1 করলাম। তাহলে ছেলেটার গতিশক্তি হলো হাফ এমবি ভিভি স্কোয়ার, আর লোকটার গতিশক্তি হলো হাফ এমএম, ভিএম স্কোয়ার ছিল, ভিএম এর সাথে 1 যোগ করে স্কোয়ার করলাম। এখন এইটা হলো লোকটার বেগ 1 বৃদ্ধি করার পরে। তাহলে এই দিন থেকে হাফ কেটে দাও, এমবি সমান হবে এমএম বাই 2, ভিভি স্কোয়ারের জায়গায় বসবে 4 ভিএম স্কোয়ার। দেখো 4 ভিএম স্কোয়ার, এমএম ভিএম +1 এর উপর স্কোয়ার। কি কাটে দুই পাশ থেকে দেখো, এমএম কাটবে, 2 দিয়ে 4 কে কাটলে হবে 2 ভিএম স্কোয়ার ইকুয়াল ভিএম +1 হোল স্কোয়ার। উভয় পাশে রুট করো, তাহলে 2 হবে √2 ভিএম +1, তাহলে √2 ভিএম মাইনাস ভিএম ইকুয়াল 1। তাহলে ভিএম যদি কমন নাও হবে √2 - 1 ইকুয়াল 1, 1 ভাগ √2 - 1, 1 ভাগ √2 - 1। এটাই যদি হিসাব করো কত হবে,
1/√2 - 1, এটা কিন্তু ওই লোকটার বেগ হবে। এটাই আমাদের গতে চাইছে 2.41। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, হ্যাঁ, পরের অঙ্কে আমাদের এই মানটা কাজে লাগবে। সেটা হচ্ছে লোকটার বেগ vm সমান 2.41 মিটার/সেকেন্ড, আর ছেলেটার বেগ হচ্ছে তার দ্বিগুণ হবে, vb সমান হবে কিন্তু 2vm, 2 × 2.41 4.82। তাহলে ছেলেটার বেগ হবে 4.82 মিটার/সেকেন্ড। এই দুটো মান আমার ঘতে কাজে লাগতে পারে, যেটা আমি ওইখানে তুলে রাখলাম। তাহলে গ হয়ে গেল। ঘতে কি বলছে, লোকটির বেগ না বাড়িয়ে, ওই যে লোকটার বেগ 1 বৃদ্ধি করলে গতিশক্তি সমান হয়, 1 না বাড়িয়ে যদি বালকের বেগ সমপরিমাণ কমানো হয় তবে কি তাদের গতিশক্তি সমান হবে কি না। দেখো তাহলে লোকটির গতিশক্তি কত, লোকটির গতিশক্তি হবে EKM সমান 1/2 mm vm স্কোয়ার। তাহলে 1/2 mm, আর vm এর মান হচ্ছে 2.41 স্কোয়ার। কত হবে 2.41 স্কোয়ার ইন্টু 0.5, 2.90 mm। এটা হচ্ছে লোকটার গতিশক্তি। ওকে, এবার হচ্ছে বালকের বেগ, বালকের বেগ 1 মিটার/সেকেন্ড কমালে, মানে লোকটার যে পরিমাণ বেগ বাড়ানো হয়েছিল, লোকটার বেগ যে পরিমাণ বাড়ালে গতিশক্তি সমান হচ্ছে, বালকের বেগ আমরা অতটুকু কমাবো, কমায় আমরা গতিশক্তিটা বের করব। এটা হবে 1/2 বালকের ভর, বালকের বেগ -1। তাহলে mb সমান তো এটা mm/2, আর ভিবির মান 4.82 - 1 স্কোয়ার। তাহলে 4.82 - 1 স্কোয়ার ভাগ 4, 3.64 mm। তার মানে বালকের বেগ, লোকটার বেগ 1 না বাড়ায় যদি বালকের বেগ আমরা সমপরিমাণ কমাই, তাহলে কিন্তু ওই লোকের যে গতিশক্তি আর বালকের যে গতিশক্তি সমান হচ্ছে না, গতিশক্তি সমান হচ্ছে না। এই দেখো, এটা 2.90 mm, এটা 3.64 mm, সমান হচ্ছে না। তো বুঝতে পারছো সৃজনশীলটা খুবই কিন্তু সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন ছিল, একটু এক্সেপশনাল ছিল। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কম আসে, কম আসলে পারে সেটা আরও ভালো করে করতে হয়, কারণ প্রশ্ন যখনই এক্সেপশনাল হবে তখনই কিন্তু এক্সেপশনাল প্রশ্ন দিয়ে দিতে পারে। দেখো এবার পরের সৃজনশীল, কোশ্চেন নাম্বার 9, খুবই কমন একটা সৃজনশীল। এই টাইপের সৃজনশীল পরীক্ষাতে প্রচুর আসে। দেখো বলছে 10 কেজি ভরের একটা বস্তু এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল। এই যে বস্তুটার ভর 10 কেজি, এটা এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, অতঃপর অভিকর্ষের প্রভাবে পড়তে থাকে। অতঃপর বস্তুটা পড়তে পড়তে বি দিয়ে সিতে এসে পড়ে। ঠিক আছে, এইবার আমরা যে সৃজনশীল প্রশ্নটা সলভ করব, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এবং খুবই কমন, যেটা মাঝে মাঝে পরীক্ষাতে কিন্তু আসে এই নিয়মের সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে বলছে যে 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা এ বিন্দু থেকে ছেড়ে দিলাম এবং সেটা মুক্তভাবে বি বিন্দু দিয়ে সিতে এসে পড়লো। 10 কেজি ভরের একটা বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, এখানে স্থির অবস্থায় ছিল, অতঃপর অভিকর্ষের প্রভাবে পড়তে থাকে। তো গ নম্বরে বলতেছে বি বিন্দু থেকে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে, অর্থাৎ এই বি থেকে সিতে আসতে কত সময় লাগবে। ছেড়ে দেওয়া হয়েছে এ থেকে, কিন্তু বি থেকে সিতে আসতে কত সময় লাগবে। তো এখানে একটা জিনিস কি দেখো, এ থেকে সি হচ্ছে 60 মিটার, 60 মিটার, আর এবি যে অংশটা দেখছো এবি, এটা হলো এসির 3/1 তার মানে এইটুকু 20 মিটার আর এইটুকু হচ্ছে 40 মিটার। এগুলো আমরা একটু লিখে নিই। দেখো এ থেকে বি হচ্ছে এসি ভাগ 3, অর্থাৎ এটা 20 মিটার, আর বি থেকে সি হলো তাহলে হবে 40 মিটার, আর এ থেকে সি তো আছে 60 মিটার। তো বলছে বি থেকে সিতে আসতে কত সময় লাগবে। তো এটা আমরা কি করব, দেখো আমরা প্রথমে এ থেকে সিতে আসার সময় বের করব, তারপর এ থেকে বিতে আসার সময়টা বের করব। এই দুটো সময়ের পার্থক্যই হবে
বি থেকে সিতে আসার সময়, অর্থাৎ আমরা এ থেকে সিতে নামার সময় বের করব, আর এ থেকে বিতে নামার সময়টা বের করব, করে বিয়োগ করলে আমরা বি থেকে সিতে নামার সময়টা পাবো। আচ্ছা, তাহলে বলো এ থেকে সিতে নামতে সময় এটা হবে এসি সমান হাফ জি টি1 স্কোয়ার। টি1 সমান হবে 2 ইন্টু এসি ভাগ জি। তাহলে এখানে মান বসাতে হবে, দেখো 2 এ থেকে সিতে নামার সময়, তাহলে এসি মানে 60 মিটার, 9.8 কত হবে 120 ভাগ 9.8, 3.5 সেকেন্ড। আবার দেখো এবার এ থেকে বিতে নামতে কত সময় লাগবে, এ থেকে বিতে নামতে সময় লাগবে, এ থেকে বিতে নামতে সময় লাগবে বি সমান হাফ জি টি2 স্কোয়ার। তাহলে টি2 সমান হবে 2 ইন্টু এ বি ভাগ জি রুট ওভার এটা। এখানে কিন্তু এটাতে ইউটি হবে না, U0, এটারও ইউটি দিতে হবে না, U0। তাহলে এবার এ বির মান কত বলো তো, এই যে এ বির মান কত, এ বির মান হচ্ছে 20। .02 সেকেন্ড। তাহলে এ থেকে সিতে আসতে সময় হলো T1 3.5 সেকেন্ড, আর এ থেকে বিতে আসতে সময় হলো T2 2.02 সেকেন্ড। তাহলে বি থেকে সিতে নামতে সময় টি সমান T1 মাইনাস T2, 3.5 মাইনাস 2.02, 1.48 সেকেন্ড। ওকে, তাহলে বি থেকে সিতে নামতে সময় লাগবে 1.48 সেকেন্ড। এটা হলো গ নাম্বার। বলতেছে এ বি সি তিনটা বিন্দুতেই বস্তুর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি সমান হবে কিনা, অর্থাৎ এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকবে কিনা, বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হচ্ছে যান্ত্রিক শক্তি, সেটা একই হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তো প্রথমেই আসো এ বিন্দুতে। এ বিন্দুতে মোট শক্তি দেখো ই এ সমান হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তির সূত্র আমরা কি পড়ছিলাম বলো তো, পরন্তু বস্তুর ক্ষেত্রে এমজি ইন্টু উচ্চতা। তাহলে এমজি ইন্টু উচ্চতা কত, এ বিন্দুতে থাকলে উচ্চতা কত এসি, আর গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। তো দেখো এম এর মান 10, 9.8, আর এসির মান হচ্ছে কত 60 মিটার, আর এটা গতিশক্তি 0। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 60, 5880 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হলো 5880 জুল। এবার আসো বি বিন্দুতে। বি বিন্দুর মোট শক্তি হচ্ছে, বি বিন্দুতে বিভব শক্তি প্লাস বি বিন্দুর গতিশক্তি। এবার বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বলো, বিভব শক্তি হবে এমজি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এখানে বি থেকে সি পর্যন্ত, আর গতিশক্তি হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো দেখো এমজি ইন্টু বিসি হবে প্লাস হাফ ইন্টু এম ভি স্কোয়ারের জায়গায় বসাবো
ইউ স্কোয়ার প্লাস 2g, 2gর সাথে কি হবে সরণ, অর্থাৎ কতটুকু নেমে আসছে এবি। এবার আমরা এখানে মান বসাবো, মান বসালে এটা হবে 10 ইন্টু 9.8 ইন্টু বিসির মান হচ্ছে 40 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু এবির মান হচ্ছে 20। তাহলে এইটা যদি আমরা হিসাব করি 10 ইন্টু 9.8 ইন্টু 40 যোগ 10 ইন্টু 9.8 ইন্টু 20, অবশ্যই 5880 মিটার হবে, 80 জুল, 5880 জুল হবে। তাহলে বি বিন্দুর মোট শক্তি এটা। আবার সি বিন্দুতে মোট শক্তি হবে ইসি সমান ইপি প্লাস ইকে। ইপি হবে 0, কারণ সি বিন্দু হচ্ছে ভূমিতে, এটা হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় হবে ইউ স্কোয়ার প্লাস 2g এসি, 2g ইন্টু এসি, 2 কেটে গেলে হবে mg ইন্টু এসি, 10 ইন্টু 9.8 ইন্টু 60, 5880 জুল। তাহলে দেখো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটা বিন্দুতেই বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি হচ্ছে 5880 জুল, অর্থাৎ সমান হবে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীল থাকবে। এটার বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখো পরের প্রশ্নে যাব। বলছে যে এ অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, এটা 15 মিটার উচ্চতা, 15 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে পড়তে দেওয়া হলো। পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি গতিশক্তির না, কিন্তু বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন এটা। পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো ধরো বস্তুটা পড়তে ভূমিতে পড়ে, তাই না? তো ধরো বস্তু যখন এখানে অবস্থান করবে, তো এইখানকার এক্স উচ্চতায়, বস্তু যখন ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থান করবে এখানে, তখন এইটুকু হবে এইচ মাইনাস এক্স, এবং এই জায়গাটাতেই বিভব শক্তি হবে মোট যান্ত্রিক শক্তির কতটুকু, অর্ধেক। ইপি সমান হবে E/2। এবার এইখানে বিভব শক্তি কত বলো, mgx, আর মোট শক্তি কত বলো, মোট শক্তি কিন্তু কত হয় বলো তো? আমরা মোট শক্তি কিন্তু সব জায়গায় একই থাকে, তাহলে এখানে মোট শক্তি কত? মোট শক্তি mgh প্লাস গতিশক্তি 0, তার মোট শক্তি mgh। তার মানে এইখানকার মোট শক্তিও কিন্তু mgh, সব জায়গার মোট শক্তি হবে mgh। তাহলে mg কেটে গেলে x সমান হবে h/2, তাহলে h হচ্ছে 15/2, 7.5 মিটার। তাহলে ভূমি থেকে 7.5 মিটার উঁচুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। যান্ত্রিক শক্তি মানে কিন্তু মোট শক্তি, শুধু গতিশক্তি না। বিভব শক্তি কিন্তু যান্ত্রিক শক্তির অর্ধেক বলছে, এটা কিন্তু ভুল করা যাবে না। এই অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই যেসব জায়গায় আসে বলে যে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, বিভব শক্তি গতিশক্তির এত গুণ, এইভাবে আসে। কিন্তু এখানে বলছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তো যান্ত্রিক শক্তি কিন্তু মোট শক্তি mgh। কারণ কি, যান্ত্রিক শক্তি হলো বিভব শক্তি গতিশক্তির সমষ্টি, এবং সেটা সব জায়গাতে একই থাকে। তাই আমরা এখান থেকে বের করে নিলাম সহজেই, এখানকার বিভব শক্তি mgh আর গতিশক্তি 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি কত, mgh। তাহলে এখানকার মোট যান্ত্রিক শক্তিটাও কত, mgh। ওই জন্য এখানে মোট শক্তিতে বসছে কত, mgh। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার আসো নতুন টপিক, ক্ষমতা এবং কর্মদক্ষতা। ক্ষমতা এবং কর্মদক্ষতা। ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ক্ষমতা বলতে আমরা বুঝি যে কাজ করার হার বা
শক্তি ব্যয়ের হার, এবং এটা সূত্র আমরা জানি পি সমান ডাব্লু বাই টি। এবং মনে রাখবা পি সমান ডাব্লু বাই টি এটা মূলত কার্যকর ক্ষমতা। এখন ডাব্লু সমান যে কোনো কিছু হতে পারে, ডাব্লু সমান হতে পারে এফএস, ডাব্লু সমান হতে পারে এমজিএইচ, ডাব্লু সমান হতে পারে হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লু সমান হতে পারে হাফ এম ভি স্কোয়ার, যে কোনো কিছুই ডাব্লু সমান হতে পারে, কারণ এগুলো সবই কোনো না কোনোভাবে কৃতকাজ। আর একটা সূত্র দেখো, পি সমান আমরা জানি ডাব্লু ভাগ টি, তো ডাব্লুর জায়গায় যদি আমরা বসাই এফএস, তা দেখো এস বাই টি এটা সমান কিন্তু হয় ভি, তাহলে এটা হবে এফ ভি, তাহলে ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি, এটাও একটা ক্ষমতার সূত্র হিসেবে ব্যবহার হতে পারে। আর কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে ইটা সমান আউটপুট ক্ষমতা ভাগ, দুইভাবে লেখা যায়, ডাব্লু ভাগ ই ইন্টু 100%। এনার্জির পার্সপেক্টিভ থেকে লিখলে ইটা সমান হবে ডাব্লু ভাগ ই। ডাব্লু হচ্ছে কাজ, বা এটাকে বলে কার্যকর শক্তি, যে কাজটুকু আমরা পাচ্ছি, যে কাজটুকু হচ্ছে সেটাই। আর ই হলো মোট ব্যয়িত শক্তি। এখন আমরা যদি দুটাকেই টাইম দ্বারা ভাগ করি, ডাব্লু ভাগ টি আবার ই ভাগ টি, যদি উভয়কে আমি টি দ্বারা ভাগ করে দেই, তাহলে দেখো ডাব্লু বাই টি হয়ে যাবে আউটপুট ক্ষমতা, আর ই বাই টি হয়ে যাবে ইনপুট ক্ষমতা। তাহলে মনে রাখবা পি আউটপুট ক্ষমতা কিন্তু ডাব্লু বাই টি, আর পি ইনপুট ক্ষমতা কিন্তু ই বাই টি, এটা মনে রাখবা। তাহলে তোমাকে যদি অঙ্কে বলে মোট ব্যয়িত শক্তি নির্ণয় করো, মোট ব্যয়িত শক্তি, তাহলে এখান থেকে কিন্তু হবে ই সমান পি ইন্টু টি, ই সমান হবে পি ইন্টু টি। তো আশা করি এটা কিন্তু বুঝতে পারছো। তো খুবই ইম্পর্টেন্ট, পি সমান ডাব্লু বাই টি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কর্মদক্ষতা এটা সমান পি আউট ভাগ পি ইন, কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা। পি আউট হচ্ছে কার্যকর ক্ষমতা, পি ইন হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100। দেখো এইটা কিন্তু আমি আবারও বলছি রিভিশন ক্লাস, তো রিভিশন ক্লাসে আমরা কিন্তু রিভিশনই করছি। এখানে তোমরা যখন একাডেমিকে পড়ো তখন একটা চ্যাপ্টার পড়তে কিন্তু 10 দিন 12 দিন 10টা-12টা ক্লাস লাগে, 10-12 ঘন্টার ক্লাস লাগে, সেটাকে আমরা কিন্তু 2 ঘন্টার মধ্যে নিয়ে আসতেছি রিভিশনের জন্য। তো সূত্রগুলো মনে করায় দিচ্ছি, এখানে সূত্রের এত ডিটেলস আলোচনা কিন্তু করছি না। তো চলো আমরা ক্ষমতা এবং কর্মদক্ষতা রিলেটেড অঙ্ক করি। প্রথমেই খুবই বেসিক একটা অঙ্ক, সেটা কি বলছে, একটি পানির পাম্প প্রতি মিনিটে, অর্থাৎ টি এর মান হচ্ছে 60 মিনিট, প্রতি মিনিট হলে 60 সেকেন্ড, তাই না? 1200 কেজি পানি, তাহলে এম এর মান 1200 কেজি। পানি 25 মিটার উপরে উঠাতে পারে, এইচ এর মান 25 মিটার। একটি পাম্প প্রতি মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে 1200 কেজি পানি 25 মিটার উপরে উঠাতে পারে, ইঞ্জিনের ক্ষমতা কত বা পাম্পের ক্ষমতা কত? তো পাম্পের ক্ষমতা হবে, আমরা জানি এটা ডাব্লু বাই টি হবে। দেখো এই অঙ্কে যেহেতু কর্মদক্ষতার কথা বলেনি, এই জন্য ইটার প্রসঙ্গ এখানে আসবে না। এখানে ক্ষমতা একটাই, এটাই ইনপুট এটাই আউটপুট, এটা সমান ডাব্লু বাই টি। আর 1200 কেজি পানিকে তুমি যখন উপরে তুলছো তখন কৃতকাজ কত হয়েছে? ডাব্লু সমান অবশ্যই এমজিএইচ, তাহলে এমজিএইচ ভাগ টি, তাহলে এটা হবে 1200 কেজি, জি এর মান হবে 9.8, এইচ এর মান হবে 25 মিটার, আর টি হবে 60 সেকেন্ড। তো হিসাব করো কত হয়, 1200 ইন্টু 9.8 ইন্টু 25 ভাগ 60, 4900 ওয়াট, এটা হলো ক্ষমতা।
এটাকে তুমি যদি বলে কিলোওয়াট তাহলে 1000 দিয়ে ভাগ করে লিখবা 4.9 কিলোওয়াট। যদি অশ্ব ক্ষমতায় লিখতে বলে কি করবা, 4900কে 746 দিয়ে ভাগ করে যেটা হবে 4900 ভাগ 746, 4900 ভাগ 746, 6.56 HP হর্স পাওয়ার। যদি হর্স পাওয়ারে লিখতে বলে, অশ্ব ক্ষমতায় লিখতে বলে, তাহলে ওয়াটকে 746 দ্বারা ভাগ করে দিবা, কারণ হচ্ছে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে দেখো। বলছে কি, একটি গাড়ির ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানি, একটা কোম্পানি দাবি করে যে তাদের তৈরি 1200 কেজি ভরের একটা গাড়ি, 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। তার মানে গাড়িটার ভর 1200 কেজি, আর কোম্পানি বলছে কি যে গাড়ির ক্ষমতা হলো 90 কিলোওয়াট, অর্থাৎ 90,000 ওয়াট, তাই না? 90 কিলোওয়াট মানে 90,000 ওয়াট। গাড়িটিকে স্থির অবস্থা থেকে, অর্থাৎ ইউ এর মান 0 থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ দিতে, মানে গাড়ির বেগ ভি 30 মিটার পার সেকেন্ড বেগ দিতে সর্বনিম্ন কত সময় লাগবে টি বের করতে হবে। তো দেখো খুব সোজা, আমরা জানি ক্ষমতা পি সমান কি, W/T। আচ্ছা, এবার দেখো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা, কৃতকাজ সমান, ধরো মনোযোগ দাও, ধরো একটা বস্তু, এই বস্তুটার এম ভরের বস্তুর আদি বেগ ইউ, তাহলে আদি গতিশক্তি কত, 12 m/u²। ধরো কোনো কারণে বেগ চেঞ্জ হয়ে বস্তুটার বেগ হয়ে গেল ভি, তাহলে শেষ গতিশক্তি কত, 12 m/v²। হতে পারে না, একটা বস্তু ছিল ভর এম আদি বেগ ইউ, তাহলে গতিশক্তি হবে, আদি গতিশক্তি হবে 12 m/u²। কোনো কারণে বস্তুটার বেগ চেঞ্জ হয়ে গেছে ভি, তাহলে গতিশক্তি হবে 12 m/v²। এই যে গতিশক্তির যে পরিবর্তনটা না, 12 m/v² মাইনাস 12 m/u², এই যে গতিশক্তির পরিবর্তন না, এটাকে বলে কৃতকাজ। গতিশক্তির পরিবর্তনই কৃতকাজ। এই যে সূত্রটা, যে কোনো বস্তুর কৃতকাজ ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, এইটাকে বলে কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। সেটা কি, গতিশক্তির পরিবর্তনই কৃতকাজের সমান। সেখান থেকে আমরা লিখতে পারি W সমান 12 m/v² মাইনাস 12 m/u², যেহেতু গাড়ির আদি বেগ থেকে শেষ বেগ চেঞ্জ হয়েছে বেগ, তাহলে P সমান হবে এটা। তাহলে T সমান কী হবে বলো, ইউ তো 0, এটা আগেই তুমি ক্যান্সেল করে দাও, তাহলে 12 m/v² ভাগ P, তাহলে 12 m এর মান 1200, v এর মান 30 ভাগ 90,000। কত সময় লাগবে, 12 × 1200 ইন্টু 30-এর উপর স্কোয়ার ভাগ 90,000, 6 সেকেন্ড। তাহলে গাড়িটার বেগ 0 থেকে 30-এ তুলতে মাত্র 6 সেকেন্ড সময় লাগবে। এটা কোম্পানি দাবি করছে, সেই অনুযায়ী আমরা বের করলাম। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে দেখো, একদম বেসিক অঙ্ক। 4 কিলোওয়াট ক্ষমতার একটা পানির পাম্প, তাহলে পি হচ্ছে, প্রথমেই বলে দিচ্ছে 4 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প, তাহলে এটা মোট ক্ষমতা। যেহেতু অঙ্কে বলে দিচ্ছে এত ক্ষমতার পাম্প, তার মানে এটা পাম্পের গায়ে লেখা আছে বা কোম্পানি বলে দিচ্ছে, এটাই হচ্ছে মোট ক্ষমতা 4 কিলোওয়াট, অর্থাৎ 4000 ওয়াট। ওকে, প্রতি মিনিটে মানে টি হচ্ছে 60 সেকেন্ড, প্রতি মিনিটে 20 মিটার উচ্চতায়, 20 মিটার উচ্চতায়, এইচ এর মান 20 মিটার উচ্চতায় 1000 কেজি পানি তুলতে পারে। তাহলে এম এর মান হচ্ছে 1000 কেজি, 1000 কেজি পানি তুলতে পারে। ঠিক আছে, এবার দেখো 1 নম্বরে বলছে পাম্প কর্তৃক কৃতকাজ। তো সোজা, কৃতকাজ মানে কি, তুমি 1000 কেজি পানিকে 20 মিটার উঁচুতে তুলছো, তাহলে কৃতকাজ অবশ্যই mgh। 1000 × 9.8 × 20, তাহলে পাম্প কর্তৃক কৃতকাজ হয়ে গেল 1000 × 9.8 × 20, 196000 জুল। পাম্পটির কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা মানে আউটপুট, আউটপুট মানে কিন্তু W/T,
তাহলে 1 নম্বর থেকে আমরা ডাব্লু পাইছি 1,96,000 ভাগ টাইম হচ্ছে 60, কত হবে 1,96,000 ভাগ 60, 3266.67 ওয়াট। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা 3,266। এবার বলছে পাম্পটির কর্মদক্ষতা কত। পাম্পটির কর্মদক্ষতা এটা সমান হবে পি আউট ভাগ পি ইন ইন্টু 100%। ওকে, তো পি আউট কত, 2 নম্বর থেকে পি আউট হচ্ছে 3,266.67 আর পি ইন হচ্ছে দেওয়া ছিল 4,000 ইন্টু 100%। তাহলে এই 3,266কে 4,000 দিয়ে ভাগ করো ইন্টু 100, 81.67%। তাহলে পাম্পটার কর্মদক্ষতা হবে 81.67%। তো এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো দেখো এখানে দেখো ইটার সমান আমরা জানি কি পি আউট ভাগ পি ইন ইন্টু 100। তো পি আউট কত, পি আউট হচ্ছে ডাব্লু ভাগ টি, তাই না। এখন দেখো এটা হলো কার্যকর শক্তি বা কৃতকাজ, এই ডাব্লু ভাগটি এইটুকু হলো পি আউট, আর এই পুরোটা হচ্ছে আমার ইটা। তো শুধু ডাব্লু বের করলাম, কৃতকাজ বা কার্যকর শক্তি বের হলো। ডাব্লুকে টি দ্বারা ভাগ করলাম, পি আউট বের হলো। পি আউটকে পি ইন দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে কর্মদক্ষতা বের হলো। সূত্র অনুযায়ী কাজ করবা। সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন এবার আমরা সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রশ্নটা সলভ করে নিবা। এখানে বলতেছে যে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। আবার 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটা মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। দুইটা মোটর আছে। প্রথম মোটরের ক্ষমতা P1 735 ওয়াট, এটা 9 মিটার উঁচুতে পানি তুলে এবং পাম্পটা চালানো হয়েছে 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছে 132 সেকেন্ড। তাহলে এই 2 মিনিট 12 সেকেন্ড চালানোতে ট্যাঙ্কটা কিন্তু ফুল হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি P1 সমান M1GH ভাগ T1। তাহলে এখান থেকে M1 যদি বের করি P1 T1 ভাগ GH, এটা হবে 735 ইন্টু 132 ভাগ 9.8 ইন্টু 9 মিটার। তাহলে এটা কি হবে বলো, 735 ইন্টু 132 ভাগ 9.8 ইন্টু 9, 1100 কেজি পানি উঠছে। কিন্তু 1000 লিটার মানে 1000 কেজি, পানির ক্ষেত্রে 1000 লিটার মানে 1000 কেজি, 1000 লিটারের তো পানির ট্যাঙ্ক। তার মানে এখানে আমরা লিখতে পারি 1100 মাইনাস 1000, 100 কেজি পানি উপচে পড়লো। প্রথম পাম্প দ্বারা যখন তুমি 1000 লিটারের ট্যাঙ্ক ভরতে গেছো তখন 100 কেজি পানি উপচে পড়ছে। এবার দ্বিতীয় পাম্পের জন্য দেখো, দ্বিতীয় পাম্পের জন্য ক্ষমতা হচ্ছে 1470 ওয়াট, পানি তুলতে হবে 15 মিটার উঁচুতে, 3000 লিটারের ট্যাঙ্ক পূরণ করতে পাম্পটা চালানো হয়েছে 5 মিনিট 12 সেকেন্ড। মানে কি বলো, 5 মিনিট 12 সেকেন্ড মানে কি, 5 মিনিট সেকেন্ড 312 সেকেন্ড, 5 মিনিট মানে 300 সেকেন্ড আর প্লাস 12 সেকেন্ড। তো এইবার P2 সমান হবে
m2gh ভাগ T2, এটা T2, তাহলে m2 হবে P2 T2 ভাগ GH। দেখো P2-র মান 1470, T2-র মান 312, 9.8, আর H-এর মান হচ্ছে 15 মিটার। এবার তো 1470 ইন্টু 312 ভাগ 9.8 ইন্টু 15, 3120 কেজি। এবার কিন্তু দেখো এটা 3000 লিটারের ট্যাঙ্ক, কিন্তু পানি 5 মিনিট 12 সেকেন্ডে পানি উঠে গেছে 3120 কেজি। তাহলে এবার উপচে পড়া পানির ভর কত? উপচে পড়া পানি হচ্ছে, এবার দেখো 3120 মাইনাস 3000, কারণ এই ট্যাঙ্কটা কিন্তু 3000 লিটারের, মানে 3000 কেজির, তাহলে 120 কেজি পানি কিন্তু উপচে পড়ছে। তার মানে প্রথম মোটর দ্বারা প্রথম ট্যাঙ্ক পূরণ করতে গেলে 100 কেজি পানি উপচে পড়ছে, দ্বিতীয় মোটর দ্বারা দ্বিতীয় ট্যাঙ্ক পূরণ করতে গেলে 120 কেজি পানি উপচে পড়ছে। তার মানে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ কিন্তু সমান হবে না। দুইটা মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণটা সমান না, দুটো অসমান, একটা 100 কেজি আর একটা 120 কেজি। খুবই সিম্পল ছিল। দুইটা মোটরের ক্ষেত্রে দুইবার ভর বের করে দেখতে হবে যে ট্যাঙ্কের চাইতে ট্যাঙ্কে যে পরিমাণ পানি থাকতে পারে তার চাইতে কতটুক বেশি হচ্ছে। প্রথম ট্যাঙ্কে পানি থাকতে পারতো 1000 লিটার, আমরা বের করে দেখলাম 1100 কেজি হচ্ছে, তার মানে 100 কেজি বেশি হয়েছে। দ্বিতীয় ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 3000 লিটার, আমরা বের করে দেখলাম 3220 কেজি হচ্ছে, 3120 কেজি হচ্ছে, মানে 120 কেজি পানি অতিরিক্ত হয়েছে। দুই ক্ষেত্রে অতিরিক্ত পানির পরিমাণটা সমান হচ্ছে না। তো আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছো। দেখো এবার যে সৃজনশীল প্রশ্নটা সলভ করব, এটা বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন এবং কর্মদক্ষতার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়মের অঙ্ক বারবার কিন্তু পরীক্ষাতে আসে। তো এখানে বলতেছে যে দুইটি তড়িৎ মোটর দ্বারা, মানে দুইটা মোটর আছে 30 মিটার উঁচু বাড়ির ছাদে, তাহলে এখানে এইচ হচ্ছে 30 মিটার, যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। দুইটা তড়িৎ মোটর আছে, একটা মোটর দিয়ে 30 সেকেন্ডে 800 লিটার পানি তোলা যায়, একটা মোটর দিয়ে 30 সেকেন্ডে 1200 লিটার পানি তোলা যায়। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। প্রথমে আমরা গয়ে আসি। গ নাম্বারটা বলতেছে কি, প্রথম মোটরের কর্মদক্ষতা। তো দেখো প্রথম মোটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। প্রথম মোটরের ক্ষেত্রে আমরা উচ্চতা দুই মোটরের একই 30 মিটার। প্রথম মোটরের ক্ষেত্রে তুমি পানি তুলছো 800 লিটার, 800 লিটার মানেই পানির ক্ষেত্রে এটা 800 কেজি হবে, অন্য কোনো পদার্থ হবে না, পানি যত লিটার তত কেজি হবে। এবং টাইম হচ্ছে 30 সেকেন্ড। এবং প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে, দেখো প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, এটা পি ইন 20 কিলোওয়াট মানে 20,000 ওয়াট। তো আমাকে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো, তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা এটা সমান হবে, দেখো পি আউট ভাগ পি ইন ইন্টু 100, কর্মদক্ষতার সূত্র এটা। পি আউট মানে কিন্তু হবে ডাব্লু ভাগ টি, টিটা নিচে যাবে, ডাব্লু ভাগ টি ইন্টু পি ইন ইন্টু 100%। আর ডাব্লু মানে বুঝতেই পারছো পানি উপরে তোলা হচ্ছে, মানে এটা এমজিএইচ, টি ইন্টু পি ইন ইন্টু 100%। এবার মান বসাও। এম এর মান, পানি তোলা হয়েছে প্রথম মোটর দ্বারা 800 লিটার, 9.8, 30 মিটার উঁচু, আর টি হচ্ছে 30 সেকেন্ড, পি ইন হচ্ছে 20,000, কত হবে ইন্টু 100। তাহলে দেখো এটা হবে 800 ইন্টু 9.8 ইন্টু 30 ভাগ 30 ইন্টু 20,000 ইন্টু ইন্টু 100, 39.2%। এটা হচ্ছে গ, প্রথম মোটরের কর্মদক্ষতা। প্রথম মোটরের মোট ক্ষমতা দেওয়া ছিল, আমরা কর্মদক্ষতাটা বের করলাম। এইবার আসো দ্বিতীয় মোটরে। দ্বিতীয় মোটরের অঙ্কে কি বলছে দেখো, এটা একটু ক্লিন করি।
দ্বিতীয় মেথডে বলছে যে দ্বিতীয় মোটরে শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে যেটা করব, দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি, তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আগে বলো পি আউট কত। পি আউট মানে কিন্তু mgh ভাগ টি। এম হচ্ছে 1200 লিটার, 9.8 ইন্টু 30 ভাগ 30। $11,760 ওয়াট, অর্থাৎ 11.76 কিলোওয়াট। এটা হলো কার্যকর ক্ষমতা। আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা সমান হয় পি আউট ভাগ পি ইন ইন্টু 100%। এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের পি ইনটা বের করতে পারবো, পি আউট ভাগ ইটা ইন্টু 100%। তো দেখো পি আউট মানে 11,760 ভাগ ইটা হলো 78.4। এই যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4 ইন্টু 100% ইন্টু 100 ভাগ 78.4, 15,000 ওয়াট মানে 15 কিলোওয়াট। এবার বলছে শক্তি রূপান্তর। দেখো আমরা দ্বিতীয় মোটরের আউটপুট ক্ষমতা জানি 11.76 কিলোওয়াট, কর্মদক্ষতা দেওয়াই ছিল, সেখান থেকে আমি পি ইনটাও বের করে নিলাম 15 কিলোওয়াট। এখন শক্তি রূপান্তর বলতে কি বোঝাচ্ছে? শক্তি রূপান্তর বলতে বোঝাচ্ছে আমরা যদি ক্ষমতার অ্যাঙ্গেল থেকে বোঝাই তাহলে প্রতি সেকেন্ডে বা এইখানে ক্ষমতা দিয়ে যদি এখন আমরা বের করি, দেখো যে কার্যকর শক্তি কত। কার্যকর শক্তি কিন্তু হবে পি আউট সমান ডাব্লু ভাগ টি। ডাব্লু সমান পি আউট ইন্টু টি। পি আউটের মান 11,760, টি হচ্ছে 30, তাহলে কত হবে 11,760 ইন্টু 30, 3,52,800 এত জুল শক্তি কিন্তু আমার কার্যকর শক্তি, মানে এত জুল কাজ হয়েছে। আর ব্যয়িত শক্তি কত? ব্যয়িত শক্তি কিন্তু হবে পি ইন সমান ই ভাগ টি। ই সমান হবে পি ইন ইন্টু টি। তো পি ইনের মান তো 15,000 ইন্টু 30 সেকেন্ড, এটা হবে 4,50,000 জুল। তার মানে আমি এখানে তৃতীয় মোটরের মাধ্যমে আমি শক্তি ব্যয় করছি 4,50,000 জুল, আর কার্যকরভাবে আমি শক্তি পাচ্ছি কত? 3,52,800 জুল। এটা আমি মোট 30 সেকেন্ডের জন্য করে দিলাম। এটা প্রতি সেকেন্ডের জন্য বলা যাবে, যেহেতু এটা 15,000 ওয়াট, তার মানে প্রতি সেকেন্ডে 15,000 জুল শক্তি ব্যয় করছে। আর যেহেতু এটা 11,760 ওয়াট আউটপুট, তার মানে এটা প্রতি সেকেন্ডে 11,760 জুল কাজ করছে। তাহলে আমি প্রতি সেকেন্ডে ইনপুট দিচ্ছি 15,000 জুল শক্তি, আর প্রতি সেকেন্ডে আমি আউটপুট পাচ্ছি 11,760 জুল শক্তি, যদি আমি এটা প্রতি সেকেন্ডে বলি। আর যদি মোট 30 সেকেন্ডের ক্ষেত্রে বলি, তাহলে মোট শক্তির হিসাব হচ্ছে এইটা। আমি ব্যয় করছি 4,50,000 জুল আর পাচ্ছি 3,52,800 জুল। আর মাঝখান থেকে আমার লস হচ্ছে 4,50,000 মাইনাস 3,52,800, 4,50,000, তাহলে 97,200 জুল শক্তি আমার লস হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা এই চ্যাপ্টারে চেষ্টা করছি সব থিওরিগুলো, সূত্রগুলো আলোচনা করার এবং সব নিয়মের অঙ্ক টাচ করার, যেন তোমরা যে কোনো নিয়মভাবে আসলে, যে কোনোভাবে অঙ্ক আসলে যেন করতে পারো। তাই আমরা ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, পুরোটা দেখবা। যেখানে বুঝতে পারবা না, বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।